আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে গিয়েছিল পুলিশ, আমলা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার একাংশ, এমনকি মসজিদের খতিব। পুলিশের অনুপস্থিতির সুযোগে ৫ই আগস্ট পরবর্তী কয়েক সপ্তাহ সারা দেশে ঘটে যাওয়া মব জাস্টিস যেন আবারও ফিরে এসেছে দেশে বিদেশে বিভিন্ন পক্ষের উস্কানিতে এসব মব জাস্টিস হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে এসব নৈরাজ্য নিয়ন্ত্রণে অনেকটাই নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। আন্তর্জাতিক মিডিয়ায় এসব ঘটনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। মবের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলেও মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল হিসাবে ট্রিট করা হবে। চলতি পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ কৃত্রিম মব সৃষ্টি করে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট, ভাঙচুর, জ্বালাও পোড়াইয়ের ঘটনা ঘটাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। এসব ঘটনা শক্তভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারও। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, কোনো অজুহাতেই মব জাস্টিস গ্রহণযোগ্য নয়, এর দায় এড়াতে পারে না সরকারও। এমন ঘটনা অব্যাহত থাকলে দেশে অরাজকতা বাড়তেই থাকবে বলে মনে করছেন অনেকে। এই যখন পরিস্থিতি, তখন আজ আমাদের আলোচনার বিষয় মব জাস্টিসের দায়কার, শেষ কোথায়। এ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, LDPর চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, এবং আরও আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিগদা। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় মব জাস্টিস কিংবা মব ভায়োলেন্স, মব লিঞ্চিং, যেভাবে আমরা বিষয়টিকে দেখি সেই বিষয়ে আপনি প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা রয়েছে সেই ভাবনাও আমাদের মাধ্যমে আপনি সবাইকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে আমরা রেজাউল করিম রনি আপনার কাছেই আসতে চাই যে মব জাস্টিস এই প্রসঙ্গটি একদম শিরোনাম ধরেই প্রশ্নটি রাখছি যে ৫ই আগস্টের পরে বাস্তবতার নিরীক্ষে যদি আমরা বলি, সেই সময় যে ঘটনাগুলো হয়েছে পরিস্থিতিগত কারণে অনেকেই সেটাকে সহনশীল হিসাবে দেখছেন, কিন্তু এখন যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে সেটি সরকার চাচ্ছে না, কিন্তু এই পরিস্থিতির পুনরাবৃত্তি কেন ঘটছে বা এরকম ঘটতে থাকলে পরিণতি কী? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমার সহ আলোচক অনেক প্রিয় ব্যক্তি উপস্থিত আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হলো, আপনি বলতেছেন মব জাস্টিস, তো মবের সাথে কি জাস্টিসটা ফ্রি ধরে নিচ্ছেন? তো মবই যদি হয় তাহলে আবার জাস্টিস কিভাবে? নামটা আমাদের এখানে এভাবেই পরিচিতি পেয়েছে, তার মানে মব বিষয়টা আমরা বুঝি না। মব বিষয়ে আমাদের এখানে প্রপার আলোচনাটা করা হয়নি, প্রশ্নটা তোলা হয়নি। হ্যাঁ, এখন কোনটাকে মব আর কোনটাকে আপনি ইমানসিপেটরি ভায়োলেন্স বলবেন? মানে ধরেন, আপনি অভ্যুত্থান চান, আপনি গণঅভ্যুত্থান চান, বিপ্লব চান, আবার ভায়োলেন্স খারাপ, হ্যাঁ ভায়োলেন্স করা যাবে না, এটা তো হয় না। আপনি যদি অভ্যুত্থানকে অ্যাপ্রিসিয়েট করেন বা অভ্যুত্থানের পক্ষে থাকেন, তাহলে ভায়োলেন্সের ব্যাপারে একটা পজিশন লাগবে। আমি বলতেছি ভায়োলেন্স এবং সন্ত্রাস এক জিনিস না। সেই পজিশনের ধরনটা কেমন হবে তার শিরোনামটা, সেই আলোচনাটা আমি করি। এখন ধরেন, এখানে সিটিজেন এবং সাবজেক্টের একটা প্রশ্ন আছে। আপনি নাগরিক আকারে কাকে নাগরিক ধরছেন এবং কাকে আপনি মবকারী ধরছেন। এখন ধরেন একটা উদাহরণ যদি দেই, ধরেন বইমেলার যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনায় আমরা দেখলাম কি, ওই প্রকাশক সে নিজেই হামলা করলো, নিজেই আগে একজনকে থাপ্পড় দিল, তারপরে তারা প্রতিবাদ করলো, এবং তাদের পরিচয়ের কারণে হ্যাঁ তাদেরকে একটা বিশেষ টার্ম দেওয়া হলো যে তৌহিদি জনতা। এবার তৌহিদি জনতা টার্ম দিয়ে তাদেরকে ভারতীয় মিডিয়ায় জঙ্গি বাদের মেলা টেলা বলে প্রচার করা হলো। জি, দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় মব ছিল শাহবাগ, এবং সেই মবের পরিণতি ছিল এখানে ফ্যাসিবাদের সামাজিকরণ হওয়া। তাহলে ৫ তারিখের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা একটা সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা ঐক্যবদ্ধ, আপনার সমন্বিত ঐক্যের ফলাফল হিসেবে আমরা একটা অভ্যুত্থান দেখলাম, এবং তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিল। এবং ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে যেহেতু রাজপথে নেমে আন্দোলন করলে একটা বড় কাজ আদায় হয়ে গেল, যেহেতু এইটার উদাহরণকে ফলো করে অনেক গ্রুপ রাস্তায় নামতেছে এবং তাদের অনেকের ন্যায্য দাবিও আছে। ফলে দাবি মাত্রই, জমায়েত মাত্রই মব, এটা মনে করার কোনো কারণ নেই।
না, তাহলে কখন কি অবস্থা তৈরি হলে তাকে আমরা মব বলবো, সেটা আপনার দৃষ্টিতে কি বলে? হ্যাঁ, তাহলে আপনি সিটিজেন রাইটস এবং আপনার কোনটা আপনার ধরেন যে কৃত্রিমভাবে তৈরি করা কৃত্রিম জনজাগরণ, সেটার মধ্যে একটা পার্থক্য আমাদের করতে হবে। কৃত্রিমভাবে যেগুলো, এই পার্থক্যটা তাহলে কে করবে? এই ডিফারেন্সিয়েশনটা করবে কে? এই ডিফারেন্সিয়েশনটা করবে যারা সমাজে মতামত উৎপাদন করে, তারা করবে, সারা মিডিয়া করবে, অথরিটির দায়িত্ব তো পরে। এবং আপনার মব নিয়ে সমস্যাটা কোথায়? যখন মব ফাংশন করে তখন অথরিটি বলে কিছু থাকে না। যখন একটা অথরিটি থাকে একটা রাষ্ট্র, যেমন ধরেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যা ঘটছে সেগুলোর একটা ব্যাখ্যা আছে, সেগুলোর ব্যাপারে কারো কোনো রকম আপত্তি নেই। আমি তো শুরুতেই বললাম সেক্ষেত্রে একটা সহনশীল দৃষ্টিভঙ্গি আছে। ইভেন আপনার মার্কিন আপনার ইউএন এর যে প্রতিবেদন, তাকে সেখানেও এটা বলা হচ্ছে রিভেঞ্জ ভায়োলেন্স। তো আমি রিভেঞ্জ ভায়োলেন্সও বলতে চাই না। আমি বলি যে হ্যাঁ, অভ্যুত্থান 15 বছরের ফ্যাসিবাদী শাসন আমলের মধ্যে থেকে আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইভেন 32-এও যেটা ঘটলো, সেটাকেও আমি মব বলতে রাজি না। সেটা হলো ইমানসিপেটরি ভায়োলেন্স, সেটা হলো মুক্তিকামী প্রতিরোধ, এবং সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস সবসময় ন্যায় যুদ্ধ। হ্যাঁ, তাহলে ভায়োলেন্স এবং সন্ত্রাসের মধ্যে আপনাকে পার্থক্যটা বুঝতে পারতে হবে। এই জায়গাতে একটা জটিলতা আছে রেজাল্ট করে। এই ঘটনাগুলো কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে ভায়োলেন্সকে উৎসাহিত করছে, সেটা বন্ধ করা হবে কিভাবে? ব্যক্তিগত ভায়োলেন্স যখন অথরিটি থাকে তখন কোন রকম মব, ব্যক্তিগত হোক অব্যক্তিগত হোক সামাজিকভাবে হোক, সেটা প্রমাণ করে যে অথরিটি নাই। সেই জন্য আমি আগের উদাহরণটা দিলাম 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। কিন্তু যখন একটা সরকার থাকে, সরকার থাকার পরে কোনো ব্যক্তি যদি অপরাধী হয়, ইভেন কোনো ব্যক্তি যদি ফ্যাসিস্ট হয়, ফ্যাসিস্টের দুশর্ত ধরেন বাদিয়ে দিলাম, সরাসরি ডিরেক্ট ফ্যাসিস্ট, তাকেও আপনি সংঘবদ্ধভাবে অ্যাটাক করতে পারেন না, করবেন না। করলে যেটা ঘটবে, করলে বুঝতে হবে যে আসলে অথরিটি ফাংশন করতেছে না, অথরিটি ফাংশন করছে থ্রু দ্য মব। মব মানে হলো পপুলার আপনার ওপিনিয়ন বা ধরেন পপুলার জমায়েতের মধ্য দিয়ে। তাহলে অথরিটি আছে মানে সরকার আছে, সরকার ওয়ার্ক করে, সেইটা যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই মব বন্ধ করতে পারতে হবে। অবশ্যই এই আপনার পপুলার জমায়েতের মধ্য দিয়ে এটা এই সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত, ধরেন আপনি এক গাদা লোক পয়সা দিয়ে কিনা আইনা একটা জামায়াত তৈরি করে, সেটাই জিরোনি ভাই, যে উশৃঙ্খল জনতার এই সহিংসতা বন্ধ করতে হবে। এখন সেটি বন্ধ করা যাচ্ছে না কেন, আমাদের কোথায় ঘাটতি আছে, সেই প্রসঙ্গগুলো আপনার কাছ থেকে পরবর্তী পর্যায়ে শুনবো। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি বলে ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আসতে চাই, যে মবের একটা সামাজিক কিংবা একটা পলিটিক্যাল পারসেপশন তো আছেই, এক ধরনের প্রাসঙ্গিকতা, যেভাবেই কোডান কোড আমরা বিষয়গুলোকে দেখি না কেন, এর নৃতাত্ত্বিক প্রেক্ষাপটও তো নিশ্চয়ই রয়েছে। সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, অ্যানথ্রোপোলজিক্যাল যে আউটলুক, সেই জায়গা থেকে একটু শুনে নিতে চাই কি অবস্থা বিরাজ করছে আমাদের জনগণের বৈশিষ্ট্যের মধ্যে। আসলে দেখুন, যে মবের কথাটা আপনি বলেছেন, প্রথমে আমি একটা শব্দ বলবো যে আসলে আপনি যখন একটা, যে কথাটা রনি শেষ করেছিলেন আমি সেখান থেকে শুনছি, যে আপনার পপুলিজম, ঠিক আছে, যেই মুহূর্তে আপনি পপুলার হওয়ার জন্য কোনো কিছু করেন তখন কিন্তু অনেক লোক আপনার ইসেতে থাকে, আপনার পকেটে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে যে এই যে পপুলার ডিমান্ড আসলে জাস্টিফাইড ডিমান্ড কিনা, সেই তারতম্যটা করতে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন কিন্তু পপুলার ডিমান্ডে গ্যালিলিওকে সারা জীবন গৃহে বন্দী থাকতে হয়েছে, বিকজ অফ দ্য মব। এগেইন যেটা বলছি, তাহলে সংকট কোথায়, মব কখন হয়? আমি গ্যালিলিওর উদাহরণ দিলাম, এটা তো 2025। মব যে সোসাইটিতে একমাত্র উপায়ের রাস্তা হয়, আপনি একটা স্বৈরশাসন, আপনি দেখেন খেয়াল করে যে অভ্যুত্থান এক জিনিস, মব কিন্তু আরেক জিনিস। মব তখনই হবে যখন ইনস্টিটিউশনগুলো দুর্বল, কাজ করছে না। রাষ্ট্রের ইনস্টিটিউশন যদি অ্যাক্টিভলি কাজ না করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা, রাষ্ট্রের জাস্টিস সিস্টেম যেই মুহূর্তে আপনার দুর্বল হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনার একটি শ্রেণী তৈরি হবে। এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ কি হয়, খুব গুরুত্বপূর্ণ আসে হচ্ছে আপনার এই বাংলাদেশে এখন যেটা হচ্ছে আপনার সোশ্যাল ভ্যালু, কোড অ্যান্ড কোড, এই ভ্যালু কিন্তু কোনো হোমোজেনাস না, মানে সম না, সকলের এক ধরনের হোমোজেনাস ভ্যালুস নাই। তাহলে আপনি জাস্টিফিকেশন করছেন কিসের হিসেবে? এটা হচ্ছে প্রথম কথা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি এই যে বইমেলায় তসলিমা নাসরিনের ঘটনাটা নিয়ে যেটা হলো, আমাদের বাংলা একাডেমি থেকে কোনো নির্দেশনা আসেনি যে অমুক লেখকের বই দেওয়া যাবে না বা ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি কি করেছেন, একটা
কিসের ভিত্তিতে তাকে পরিমাপ করছি? কিসের ভিত্তিতে আপনি যে তাকে এই কথাটা বলতে পারেন? তার মানে হচ্ছে যখনই কেউ এরকম আক্রমণ করতে পারে তার মূল রিজন হচ্ছে কোনো না কোনো পক্ষ এখানে দুর্বল এবং কোনো না কোনো পক্ষ ওই সংগঠিত ব্যক্তিদের সাথে মদতদাতা। তাহলে এই যে যোগাযোগ, ক্ষমতার যোগাযোগ, যে আমার ক্ষমতা আছে 10টা মানুষকে আমি নিয়ে আসতে পারি, আমি তো কোনো এখানে পলিটিক্যাল শোডাউন করছি না। খেয়াল করে দেখবেন পলিটিক্যাল শোডাউন কথাটা আমি ব্যবহার করছি, এটা তো পলিটিক্যাল শোডাউন, পিছনে রাজনীতি থাকতে পারে। এক্স্যাক্টলি। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এক ধরনের ক্ষমতার শোডাউন। এবং এটি আরো যদি সুস্পষ্টভাবে বলি, এই রাজনীতি কোনটা? এই রাজনীতি হচ্ছে আপনার একটু ভিন্নতর রাজনীতি। রাজনীতির পার্ট আমরা সবাই, পরিবার থেকে শুরু করে সব জায়গায় রাজনীতি কাজ করে, কিন্তু এই রাজনীতি কোথায় জানেন? এই রাজনীতি হচ্ছে মতাদর্শিক লড়াইয়ের রাজনীতি। অর্থাৎ আমি আমার মতাদর্শ আপনার উপরে চাপিয়ে দিতে। তার মানে আমাদের এখন মব জাস্টিসের নামে অথবা ভায়োলেন্সের নামে যা হচ্ছে সেটি ফেসিবাদের যে কার্যক্রম বা সেই সময়ের যে কার্যক্রমের প্রতিবাদ বা প্রতিরোধের চেয়ে সেখানে ব্যক্তি বা শ্রেণী স্বার্থ চরিতার্থ হচ্ছে বেশি, সেটাই আপনি মনে করছেন? সেটি তো বটে। এবং আরেকটা জিনিস আছে, আমাদের শেখারও একটা ব্যাপার আছে। শেখারও ব্যাপার আমরা কিন্তু শিখি, কারণ যেখানে রনি একটা কথা বলেছিলেন, আমি সেই সময় বলেছিলাম দেখুন শাহবাগ এবং শাপলা চত্বর, আমি খুব ক্রিটিক্যালি কথাটা বলছি, আমি শুধু শাহবাগকে বলছি না এবং শুধু শাপলা চত্বরকে বলছি না, দুটো জায়গাতেই খুব প্রবলেমেটিক বিষয় হচ্ছে আপনি একটা বিচারিক প্রক্রিয়া চলছে, আপনি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে একটা পক্ষ বা একটা সেন্টিমেন্টের সাপোর্ট আপনি নিলেন, আবার পক্ষান্তর অন্য পক্ষ কিন্তু একটি পক্ষের সেন্টিমেন্টে নিয়েছে। এখানে কোনো রাষ্ট্রের, সমাজের এই বিবেচনা বোধে কিন্তু কেউ সেন্টিমেন্টটা নেন। ডক্টর রেজওয়ানা করিম, স্নিগ্ধা, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো আরিফুল ইসলাম আদিব। জাতীয় নাগরিক কমিটি বর্তমান যে পরিস্থিতিকে কিভাবে দেখছে, এবং আমরা অনেকে দেখছি যে দেশে বিদেশে এই প্রক্রিয়াকে জাস্টিফাই করারও চেষ্টা করছেন, কিন্তু আমাদের ভালো তো আমাদেরকে বুঝতে হবে, সেই ভালোর জায়গাটা আপনারা কিভাবে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাথে সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। আপনার প্রথমে যেটি বললেন যে মব জাস্টিসের দায় কার, আর সেক্ষেত্রে আমি এখানে দায় যদি বলি, এখানে মোট 3টা অংশের দায় আমি বড় আকারে বলব। জি। প্রথমত দায় হচ্ছে সরকারের, দ্বিতীয়ত দায় হচ্ছে ফ্যাসিবাদের এবং ফ্যাসিবাদের যে দোষর রয়েছে তাদের, এবং একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর একটি দায় রয়ে গেছে। কারণ আপনি মব বলছেন যাকে, অনেক সময় সে কিন্তু সোসাইটিতে তাকে কিন্তু কর্নার করা হয় অনেক সময়, এবং সে তার বিচারটা পাচ্ছে না। লাস্ট 6 মান্থে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যরা, আহতরা যখন দেখে যে তার এলাকায় আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা এখনও হচ্ছে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে থানা মামলা নিচ্ছে না, ফলে সে তো মানে এক ধরনের মানে অসহায় হয়ে যায়, মানে সে কি করবে, মানে বিষয়টা নিতে পারে না, এটা সম্ভব না। এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কারা? না, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আমি সেই বিষয়টা আসতেছি, তারা নিতে পারে না, এটা গেল একটা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানকার স্টেটের, ভাই একটা বলছেন যে অথরিটি, এই মুহূর্তে স্টেটে আমার কাছে যেটা মনে হচ্ছে এক্স্যাক্ট একক কোনো কর্তৃপক্ষ কাজ করতেছে না। এখানে অনেকগুলো কর্তৃপক্ষ পাওয়ার স্ট্রাগলের জায়গায় যে যার মতন করে এক ধরনের টানাটানি করছে, ফলে যেটি হচ্ছে এক কর্তৃপক্ষ আরেক কর্তৃপক্ষের দিকে যখন একটু হেলে পড়ে, তখন হচ্ছে এখানে একটা ব্যালেন্সটা হচ্ছে তখন হচ্ছে আপনার ঠিক মতন হচ্ছে না। এখানে প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন 6 মান্থ কিন্তু এই ভবন তো ছিল, কিছুই হয় না। তাহলে আপনার এটা যেটা হলো, শেখ হাসিনা কী করলো যে তিনি লাইভে আসলেন, এবং লাইভে এসে মানে তার আগে থেকে তার যে অবস্থান ছিল যে তিনি ডিরেক্ট হচ্ছে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কিনা অপমানসূচক, মানে অবজ্ঞাসূচক, এখন পর্যন্ত স্টিল নাও, গতকালকে যে জাতিসংঘের যে কমিশনে যে রিপোর্ট দিল যে 1400 মানুষকে খুন করেছে, তার একদিন আগে আওয়ামী লীগের এই টিম থেকে শুরু করে যারা গুজব আছে তারা তথ্য ছড়াইছে যে জাতিসংঘ রিপোর্ট দিছে 650 জন অনলি মারা গেছে, তার ভিতর 5ই আগস্টে মারা গেছে মাত্র 400 জন। হ্যাঁ, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের রিপোর্টের কোনো মিল নাই, মানে তারা হচ্ছে একটা ভালো রিপোর্ট আসার একদিন আগে থেকে তারা একটা গুজবকে স্টাবলিশ করছে যে এখানে আসলে 1500 মানুষ মারা যায় না, তারা হচ্ছে 400 মানুষ মারা গেছে বা 200 মানুষ, তার ভিতরে আওয়ামী লীগই মারা গেছে 400, মানে এই যে ধরেন একটা তাদের যে মানে অবস্থান, এইটার একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে 32 কেন টার্গেট করছে, 32 টার্গেট করার একটা কারণ হচ্ছে যে এখানকার পুরো আওয়ামী লীগ যেটা করছে যে এইটাকে একটা বলা চলে যে আয়নাগরের হেডকোয়ার্টার। আমরা দেখছি যে যখন 32 অনেকে ভাঙতে গেছে, অনেকে আমাদের বলছে যে আয়নাগর ভাঙো, আয়নাগর ভাঙো।
আরে ভাই, আয়নাগড়ের হেডকোয়ার্টার তো হচ্ছে ধানমন্ডি 32, আয়নাগড়ের হেডকোয়ার্টার ছিল গণভবন, এখন আয়নাগড়ের হেডকোয়ার্টার আরেকটা বঙ্গভবন রয়ে গেছে। ফলে আপনি হচ্ছে হেডকোয়ার্টার রেখে দিবেন। বঙ্গভবনের ক্ষেত্রে আপনারা তো প্রকৃত ব্যবস্থা নিতে পারলেন না, অবশ্যই আমরা ব্যবস্থা নিতে চাইছি, কিন্তু এখানকার বিদ্যমান রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তহীনতার কারণে সে প্রকৃত ব্যবস্থা নেওয়া যায় না। কেন রাজনৈতিক দলগুলো কি বিদ্যমান পরিস্থিতি বুঝতে পারছে না? না, বিদ্যমান ব্যবস্থা বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারার পরেও তার দিন শেষে তিনি যেহেতু আগামী নির্বাচন কবে হবে, নির্বাচনের সাথে তার পাওয়ারের যে একটা যোগাযোগ আছে, সেই দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছেন না। সেই জায়গা থেকে আমি মনে করি এই যে লাস্ট 2 দিন কারা নিতে পারছে না, কারা? রাজনৈতিক দলগুলো। কে নাম বলেন? নাম বলবো স্পেসিফিক, আপনি বিদ্যমান যেগুলো রাজনৈতিক দল আছে আপনি তাদের অবস্থান জিজ্ঞেস করেন। আপনি এই লাস্ট 1 সপ্তাহে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ নিয়ে তারা হচ্ছে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। একবার বলে হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ তো 5ই আগস্ট আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট জানাই দিছে, এরপর আবারও আপনি তাকে সিদ্ধান্ত জানাইতে বলেন, তাহলে এই জন্যই তো সে আবার হচ্ছে 5ই ফেব্রুয়ারি হচ্ছে তার সিদ্ধান্ত আবারও জনগণ তাকে জানাইতে। এবং এই জায়গা তাদিব আমরা একটা প্রশ্ন, খুব ছোট্ট প্রশ্ন, উত্তরটা হয়তো বড় হবে, এই পর্যায়ে যতটুকু পারি শুনবো। জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে তার সিদ্ধান্ত ঠিক রাখতে পেরেছে? আপনারা তো ঘোষণাপত্র জায়গাটাও আমরা তো সবাই প্রত্যাশা করেছিলাম যে আপনারা ঘোষণাপত্রটা ঘোষণা করবেন, সেটা তো করতে পারলেন। ঘোষণাপত্র তো আমরা একক ঘোষণা করতে চাই না। আমরা বলছি এখানকার অভ্যুত্থানে বিদ্যমান যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র সকলে যে অংশগ্রহণ, সকলের সম্মিলিতভাবে অল পার্টিস কাউন্সিল করে একটা সম্মিলিতভাবে ঘোষণাপত্র হবে। ঘোষণাপত্র তো আমরা চাইলে এটা দিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি সবাই সম্মিলিত জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা সবাই সম্মিলিত করে কি দেওয়া সম্ভব হবে ভাই? সম্ভব না হলে তাহলে আপনার হচ্ছে এখানে আমাদের এই অভ্যুত্থান, আমরা যেটা বলি যে এখানে অনেকে বলে যে 5ই আগস্ট অভ্যুত্থান শেষ হয়ে গেছে, আমাদের অবস্থান হচ্ছে এখানে অভ্যুত্থান চলমান, আমরা এই লড়াইটার ভিতর চলমান আছি এখন যতদিন পর্যন্ত এই সিস্টেমটা পুরোপুরি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অভ্যুত্থানের এই লড়াইটা চলবে। অসংখ্য ধন্যবাদ এ বি এম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আসতে চাই যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের যে চেতনা এবং এর পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারছে না বলেই এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, শুনতে চাই কি বলবেন? ধন্যবাদ আমার সহ-আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা। আসলে এই যে গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটা কি ছিল? একটা দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা, যেটা বাংলাদেশে যে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা যেগুলি বাংলাদেশে এতদিন চলছিল তার দূর করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু 5 তারিখের পর আমরা কি একে বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশের যাত্রা আমরা শুরু করেছিলাম? না, হয়নি। ঘাটতি কোথায় দেখছেন? ঘাটতি তাহলে এই সমন্বয়ের অভাব, পারস্পরিক যে বিশ্বাসের অভাব, সর্বোপরি যে এই যেগুলো তো আমাদের রাজনীতিতে মোশাররফ ভাই পুরানো অসুখ। না, ও পুরানো অসুখ থেকে তো আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জায়গায় যে আমাদের এই যে সংকটগুলি তৈরি হয়েছে এগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে। আমরা দেখেছি, যেমন আমি কাউকে দোষারোপ করার জন্য বলি না, যে আপনি দেখেন আমরা এই অভ্যুত্থানটা প্রথম ছাত্রদের একটা আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল কোঠা বিষয় বৈষম্য। 16 তারিখের পর কিন্তু এইটার কোঠা বিরোধী আন্দোলন ছিল না, এটা রাষ্ট্র মেরামতের আন্দোলন হয়ে গেছে যখন আবু সাইদকে রংপুরে শহীদ করা হলো। তারপর কিন্তু দেখবেন ছাত্র জনতা, রাষ্ট্র মেরামত মানে এটা তখন থেকে আপনাদের আন্দোলন হয়ে গেল, বিএনপির আন্দোলন হয়ে গেল। বিএনপি নাই বলছি, যে ছাত্রদের আন্দোলন তো একটা সময় বৈষম্যের আন্দোলন ছিল। যখন আবু সাইদকে নির্মমভাবে নির্যাতন করা হলো তখন কিন্তু সকল স্টক হোল্ডাররা একসাথে এর সাথে একাত্র হয়ে গেলেন। তখন আন্দোলনটা শুরু হল কোন রাষ্ট্র মেরামতের আন্দোলন, রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই শক্তিটা কিন্তু আপনার 5 তারিখ পর্যন্ত প্যারালাল যার যেখানে যে অবদান ছিল, ভূমিকা ছিল, যার যেখানে শক্তি ছিল, সব কিছু প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। এবং দেখবেন এই রাজনৈতিক দলগুলি এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরও তারা কিন্তু ছাত্রদের অবদানকে কোনো অংশে খাটো করেনি, বরং তারা বলেছে ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্রদের কিন্তু সেই মর্যাদাটা কিন্তু তা দিয়ে গেছে। একটা ঘোষণাপত্র শিক্ষার্থীরা চাইলো এবং আলোচনা আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। মোশাররফের অভিযোগ এরকম যে বিএনপির কারণে এটি হয়নি। আমি বলি ঘোষণা তো পরের ব্যাপার, কিন্তু আপনি দেখেন আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, আমাদের বক্তব্যটা কি ছিল, একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা আমরা তৈরি করা। কিন্তু আপনি দেখবেন আন্দোলন দলগুলির মধ্যে একটা শক্তি কিন্তু সরকারের মধ্যে ঢুকে গেলেন। কারা তারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের 3 জন প্রতিনিধি গিয়ে কিন্তু এখানে উপদেষ্টা হয়ে গেলেন। তারা তো ছাত্র প্রতিনিধি হিসাবে গিয়েছেন। আপনি তো আন্দোলনের শক্তি, আপনি তো এখনো দাবি করেন আন্দোলনের শক্তি আপনি। আর গভর্নমেন্টটা কিন্তু আমার তৈরি করা হয়েছে একটা নিউট্রাল গভর্নমেন্ট, নিরপেক্ষ সরকার। আপনার কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। সংকটটা কিন্তু ওখান থেকে কিছুটা তৈরি শুরু হয়েছে। এবং ছাত্ররা যে ডিমান্ডটা করে
সেই ডিমান্ডটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এখন এই যে আজকে আপনাদের সাথে তো সরকার প্রধান সরকারের কয়েকবার আলোচনা হয়েছে, সর্বশেষ সম্মানিত মহাসচিব সহ একটা প্রতিনিধি দল গঠন দেখা করলো। আপনারা যে আলাপ আলোচনাগুলো করেন বা পরামর্শগুলো দেন সেগুলো কি সরকার গ্রহণ করে না? আপনাকে একটু জিনিস বুঝতে হবে, আপনি যদি এত দ্রুত আমাকে মানে ইন্টারফেয়ার করেন তাহলে আমার জন্য সমস্যা। জি জি ভাই বলুন। আপনি দেখবেন যে সরকার, আপনি এখানে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন নাগরিক কমিটি কেউ আছে এখানে? আছে জি আছে, উমামা ফাতেমা আছে, সরি আরিফুল ইসলাম আদিব আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু শুরু করেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু থাকে নাই, এখন তার সাথে নাগরিক শক্তি যোগ হয়ে গেছে, নাগরিক কমিটি যেটাকে আমরা বলি তারা যোগ হয়ে গেছে, এবং তারা নানা ইনফ্লুয়েন্স কিন্তু সরকারের উপর বলেন, আন্দোলনের উপর বলেন, আমাদের আগামীর প্রত্যাশার উপর তারা এটা করতেই পারে, যে কোনো রাজনৈতিক শক্তি এটা করতেই পারে। কিন্তু আপনি দেখবেন, আপনি যে কথাটা বলছেন যে এই 6 মাসে রাজনৈতিক দলগুলির সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের আলোচনা হয়েছে 3 বার, এর মধ্যে 2 বার হয়েছে একটা জাতীয় বিষয় নিয়ে। একটা হলো শেখ হাসিনা বাংলাদেশের একটা জড়ো করার একটা ঘোষণা, ওই দিন সকল রাজনৈতিক দল গিয়ে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আরেকদিন যখন ইন্ডিয়া থেকে ব্যাপক প্রোপাগান্ডা দেওয়া হচ্ছে, তখনও কিন্তু সব কিছু বলে, কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কে নাগরিক কমিটি, কে বিএনপি, কে অন্য শক্তি, জামাত, সব ভুলে গিয়ে কিন্তু আমরা এক কাতারে গিয়ে আমরা বলেছি আমরা আপনার সাথে আছি। কিন্তু আপনি দেখবেন সেই আলোচনার পরিধি কতটুকু। মোশাররফ ভাই, আমি আপনার কাছে ফিরছি, আপনার অনুমতি নিয়ে আমি বলছি, একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম চুয়াডাঙ্গা থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাই বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী যে নেতৃবৃন্দ এখানে আসে তাদের কাছে, জি, বাংলাদেশে এখনো 5 তারিখ 8 তারিখের পরের থেকে আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ মনে হয় না যেন কোথাও আছে। তারপরেও আওয়ামী লীগ এই শব্দটা করে বাংলাদেশে ব্যাপক একটা হেজিটেশনের ভিতরে কোনো আইনি শাসন আছে বলে মনে হয় না। এর অবসানটা কোথায়? এর অবসান কোথায়? অসংখ্য ধন্যবাদ ভাই, সাথেই থাকুন, আলোচনা করছি। জি মোশাররফ ভাই। না, যে কথা আমরা বলছিলাম, আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমরা মনে করি, আমরা বারবার বিএনপির পক্ষ থেকে বলেছি ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, যার কারণে তাকে সফল হতেই হবে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেখানে আপনি দেখেন এই যে একটা এখানে ওবামা আছে বা আদিব আছে, তারা একটা ঘোষণাপত্র তৈরি করেছে। আমরা তো ওই ঘোষণাপত্রের সাথে আমরা ছিলাম না, আমাদের মানে দল। আমরা দেখেছিলাম যখন রাজনৈতিক দলগুলিকে ডাকা হয়েছে, সেখানে প্রারম্ভিক একটা বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। উনি বললেন যে ছাত্র আমার কাছে আসলেন, একটা ঘোষণাপত্র নিয়ে আসলেন, বললো এটা আপনি স্বাক্ষর করেন, আমরা শহীদ মিনারে পাঠ করব। জি, আমি বললাম অন্যান্য স্টেকহোল্ডাররা জানে? বললো না, যে আমি সবাইকে না নিয়ে এটা আমি করব না। তো এই যে বিভাজনের রাজনীতি, এই যে বিভাজনের রাজনীতি, এটা স্টার্ট করলো কি? আপনি একটা ঘোষণাপত্র করবেন, সেখানে আপনাদের ভয়ের জায়গাটা কি ছিল? আমাদের ভয়ের এই যে দেখেন, বাংলা আমরা শিক্ষার্থীদের বা তরুণদের নেতৃত্ব মেনে নিতে পারছি না। না, আপনাকে একটা আইডিওলজিক্যালি বুঝতে হবে। আপনি একটা বিএনপি একটা রাজনৈতিক দল, তার একটা ম্যানিফেস্টো আছে, জি, তার দলের একটা ম্যানিফেস্টো আছে, আমার একটা আইডিওলজি আছে, আমি রাষ্ট্র পরিচালনা, আমার একটা পরিকল্পনা আছে, আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাতে বিশ্বাস করি। আমার উপর হুট করে এসে কেউ কিছু চাপিয়ে দিলেও তো আমি এখানে নেব না, আর আমাকে দিতে হলেও তো আমাকে কনভিন্স করে নিতে হবে। জি, আপনি হুট করে আসে বলছেন আমি আমার সংবিধান চেঞ্জ করে দেবো। আমি তো কনস্টিটিউশনাল গভর্নমেন্টে আমি বিশ্বাসী, আমি তো হটকারি কোনো সিদ্ধান্ত বেশি না। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে 15.5 বছরে আমাদের এত নেতাকর্মী গুণ হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা খেয়েছি, তাহলে তো আমরা তো আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারতাম, আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারতাম। আমরা কি সেই পথে গিয়েছি? আমরা গণতান্ত্রিক সংস্কৃতিকে ধরে রাখার জন্য এত আত্মত্যাগের পরও কিন্তু আমরা ভায়োলেন্স না, সেই গণতান্ত্রিক সংস্কৃতি যে অপসংস্কৃতিতে পরিণত হলো, এই ক্ষেত্রে তো বলা হচ্ছে যে সংবিধান অন্যতমভাবে দায়ী, সেক্ষেত্রে সংস্কার প্রয়োজন না, সংশোধন প্রয়োজন না। সংবিধান দায়ী হতেই পারে, জি, আপনার সংবিধান দায়ী হতেই পারে, কিন্তু সংবিধান 16 বার আপনার কি সংশোধন হয় নাই? সংবিধান 16 বার সংশোধন হয় নাই। হ্যাঁ, এখন ডিপেন্ড করে আপনার উপর সংবিধান আপনি কিভাবে প্র্যাকটিসটা করেন। সংবিধানে কি গণতান্ত্রিক ধারা নেই? সেটাকে শেখ হাসিনা 15 বছর এমন একটা জায়গায় নিয়ে এটাকে একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত করেছে। আপনি বলছেন আমাদের প্রয়োগের ত্রুটি, অবশ্যই প্রয়োগের ত্রুটি। জি মোশাররফ ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা শুনবো উমামা ফাতেমা, আপনার কাছে আসতে চাই, যেটি দর্শক ফোন করলেন, যে ওই জায়গাটি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কারণ দর্শকরা প্রশ্ন করলে তারা উত্তরটা শুনতে চান, যে দেশে এখন কোথাও আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ কোথাও আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আওয়ামী লীগই এত ভয় কেন?
দেশের ভিতরে আচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাই আরটিভিকে আমাকে এখানে ডাকানোর জন্য। আমার গলাটা একটু ভাঙা, তো মাঝে মাঝে হয়তো কথা আটকে যেতে পারে। জি বলুন আপনি। গত 5 মাস 5.5 মাসে বর্তমানে এসে যে পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে সেটা আমাদের সবার জন্য খুব আনফরচুনেট সত্যি বলতে। এখন বিদ্যমান পরিস্থিতিতে যেটা আমি কিভাবে বলবো জিনিসটা পুরোপুরি জানি না, হয়তো সবার কথার মধ্য দিয়ে কিন্তু অনেক ধরনের কনসেপ্ট এখানে উঠে আসছে, কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ তারা কিন্তু একটা বড় ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছেন। এই সব ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক পক্ষ জিততেছে আরেক পক্ষ হারছে, এরকম একটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হয় যে একটা পলিটিক্যাল ইডিওলজি উইন করছে আর একটা পলিটিক্যাল ইডিওলজি হারছে, বাট দ্যাট ইজ নট দ্য গেম। এখানে সাধারণ জনগণ কিন্তু ইন দ্য লং রান তারা কিন্তু এখানে হারছে, এবং আমাদের সিস্টেম যেটা আমরা বলেছিলাম যে এটাকে আমরা ডেভেলপ করব, আমাদের সিস্টেমটাকে নতুন করে সাজাবো, এটা কিন্তু টোটালি ব্যাক সিটে চলে গেছে। আমরা সিস্টেম নিয়ে কোনো আলাপই দিতে পারছি না। টোটাল আলাপটা কেমনে আমরা দেশটাকে এই মুহূর্তে একটা স্টেবল করবো সেখানের মধ্যে থমকে গেছে। মানে যে আলাপটা হওয়ার কথা ছিল আমার আগস্ট মাসে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে যে আলাপটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই আলাপ এখন ফেব্রুয়ারি মাসে এসে আমার চালাতে হচ্ছে। এটা সব থেকে আনফরচুনেট। এই দায়টা কি আসলে সকলের নাকি কারো কারো কারণে এমনটি হচ্ছে? না, আমি শুরুতে বলেছিলাম যে এই এখন আওয়ামী লীগ শুরুতে সরকারের পক্ষ থেকে যদি একটা সুইফট অ্যাকশন নেওয়া হতো তাহলে কিন্তু আমাদের বর্তমানে এই ভীতিটার মধ্যে থাকতে হতো না। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেভাবে আসলে আওয়ামী লীগের লোকজন শুরুতে কিন্তু পালিয়ে গিয়েছিল, কিন্তু সরাসরি আমরা আওয়ামী লীগের নেতৃত্বদের না দেখলেও তাদের লেফট হ্যান্ডের রাইট হ্যান্ড এ ধরনের নানান হ্যান্ডকে দেখছি যে রাস্তায় ঘাটে তারা ঘোরাঘুরি করছে। আজকেও ছাত্রলীগের একজন নাট্য সম্পাদক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, তাকে টিএসসিতে ছাত্ররা ধরে তাকে শাহবাগ থানায় দিয়ে আসে। তো তারা কিন্তু ওপেনলি ঘুরছে, এবং অনেকেই আছে যারা কিন্তু ওপেনলি ঘুরছে, আবার অনেকে হচ্ছে ছাত্রদের উপর হামলা চালিয়েছিল, এদের একটা পোর্শনও কিন্তু ওপেনলি ঘুরছে। মানে কি তারা আবার দল চেঞ্জ করতে চায়? সাহসটা মানে না, বিষয়টা দল চেঞ্জ করতে চায় কি চায় না ওইখানে না, কথাটা হচ্ছে এখানে বিচারটা কি নিশ্চিত হচ্ছে কিনা, বা সরকারের তো আসলে কথা ছিল। আমি যখন দেখছি যে আমার সামনে একটা ছাত্রলীগের নেতৃত্ব এসে ঘুরছে, আমার কি করার কথা? আমি পুলিশকে ফোন দিব যে আচ্ছা হি ওয়াজ ইনভলভড, আমি দেখেছিলাম, আমি এখানে সাক্ষী, আপনি এসে তাকে নিয়ে যান। এরপর পুলিশ আসবে, তাকে একটা বা ট্র্যাক করে তাকে নিয়ে যাবে, এটা হচ্ছে যে সোজা ব্যাপার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যাবে না। দে আর লাইক, না আমরা পারবো না, আপনি অন্য কাউকে বলেন, বা আপনি অন্য কোনো ফর্মে দেখেন, আপনি আর্মিকে কল দেন। সব থেকে কমন ব্যাপার হচ্ছে আপনি আর্মিকে কল দেন, এটা হচ্ছে যে সবসময় পুলিশের পক্ষ থেকে শোনা যায়। এখন সাধারণ মানুষ তার জমি জমার সমস্যা হোক বা যে কোনো সমস্যা, একটা নিরাপত্তাহীনতা, তার দেখাচ্ছে মোবাইল ছিনতাই হয়েছে, বা তার হচ্ছে যে বাসার সামনে সে দেখছে যে কোনো ডাকাতি হচ্ছে, মানে ওই সময়ে কিন্তু পুলিশের ফোন দিলে কোনো ধরনের হেল্প পাওয়া যায় না। পুলিশের একদম ফার্স্ট রিপ্লাই হচ্ছে আপনি আর্মিকে কল দেন। কিন্তু পুলিশ তো বলছে যে 5 আগস্টের পরে তারা ধীরে ধীরে তার অবস্থার বা হারানো যে সক্ষমতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে সেটি তারা অনেকটাই কাটিয়ে উঠেছে, এটা পুলিশের বক্তব্য। এটা পুলিশ বলতে পারে, তাদের জায়গা থেকে হয়তো তারা একটা অফিসিয়াল বয়ান দিয়েছে, কিন্তু আমরা জনগণের জায়গা থেকে যেটা দেখেছি যে এখনো পর্যন্ত তো খুব স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যাকশন আমরা পুলিশের পক্ষ থেকে দেখি নাই। যেটা সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় এই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে গায়েবী মামলাগুলো হয়েছে, এখন যাকে মন চায় তাকে কিন্তু এই গায়েবী মামলায় তুলে নিয়ে যেতে পারে, এবং কাকে যে ধরবে এবং কত আমি রিসেন্টলি শুনলাম যে একটা ধুম করে একটা মামলা দিয়ে দিচ্ছে। ধরেন আপনার সাথে একজনের জমির সমস্যা, ধুম করে একটা মামলা দিয়ে দিল, পুলিশকে টাকা দিয়ে দিল, পুলিশ তাকে নিয়ে চলে গেল, কোনো মানে বিচার নেই। তো যখন পুরো এনভায়রনমেন্টে এরকম হয়ে যায় যেখানে টাকাটাই কথা বলে, তখন কিন্তু সাধারণ জনগণ হিসেবে এখানে ভীতি পরিস্থিতিতে পড়াটা খুবই স্বাভাবিক। এবং গভর্নমেন্ট যদি প্রথম সুযোগেই, যখন আগস্ট মাসে, তখন তো টক শো হচ্ছিল, নিজেদের মধ্যে সেমিনার হচ্ছিল, ইন্টারনালি সবার মধ্যেই কথা হচ্ছিল, এবং সবারই একটা কমন আলাপ ছিল যে দেশের পরিস্থিতিটাকে শান্ত করতে হবে এবং কোনোভাবে এখানে মব জেনারেট হতে দেওয়া যাবে না। কারণ শুরুর দিকে কিন্তু প্রচুর এরকম মব জায়গায় জায়গায় তৈরি হচ্ছে, এবং সরকারের কাছে সবাই কিন্তু তখন একটা কমন কথা যে এখানে মব জেনারেট হতে দেওয়া যাবে না। কিন্তু সরকার যদি তখনই এই অ্যাকশনটা নিতে পারতো,
এবং একটা প্রপার পরিকল্পনা হাজির করতো যে তারা আন্দোলনগুলোকে কিভাবে করে ডিল করবে, যদি মব জেনারেট হওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে কিভাবে করে দাবি দেওয়ার প্রসঙ্গগুলোকে কিভাবে দেখবে? ওইটা কিন্তু অনেক আগের কথা, এগুলো আগস্ট মাসের বা সেপ্টেম্বর ফার্স্ট উইকে কিন্তু এই কথাটা আসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তো এরকম পরিস্থিতি হতো না, তাহলে এই পরিস্থিতি হতো না। গভর্নমেন্টের কাছে একটা প্ল্যান থাকতো বা তাই সে একটা হটলাইন চালু করে দিত যে হটলাইনে কল দিলে এই ধরনের সিচুয়েশনগুলো এড়ানো যাবে। উমা ফাতেমা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা যাওয়ার আগে আরেকজন সম্মানিত আলোচক, যেটি শুরুতে বলে রাখা যে তিনি কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে উপস্থিত হবেন। আমাদের সঙ্গে এলডিপির সম্মানিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আলোচনা শুনতে চাই, বিরতিতে যাওয়ার আগে কিছুক্ষণ যতটুকু সময় পাচ্ছি শুনে নেই যে এই যে মব ভায়োলেন্স অথবা যে একটা অস্থিরতা দেখছি, একজন নাগরিক ফোন করে বললেন যে তাদের মধ্যে একটা আতঙ্ক আছে, এবং সেটি নিয়ে শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম থেকে এই আলোচনাটাও আছে যে রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতি অথবা আগামী দিনের এটি যে মানবিক অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে সবাই যে একত্রিত বা সমন্বিত হয়ে কাজ করার যে প্রসঙ্গ, সেই জায়গাতে একটা যথেষ্ট ঘাটতি আছে, এবং ঘাটতির থাকার যে কারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের ইঙ্গিত আছে। কি বলবেন? রাজনৈতিক দলগুলোকে আর সরকার চালাচ্ছে এখন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতি ইঙ্গিত করার অর্থ রাজনৈতিক দলগুলোর প্রতি অবিচার করা। আমরা ডক্টর ইউনূস সাহেবকে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু ডে ওয়ান থেকে আমরা যে কথাটা বলেছি যে ছাত্র গণ অভ্যুত্থানের পক্ষে আপনারা যারা ভূমিকা রেখেছেন, ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে যাওয়াটা আমরা সমর্থন করিনি। আমরা তখন বলেছি যে এই ছাত্ররা আপনার শুরুতে তো এটা বলেননি আপনারা, একদম একদম প্রথম ডে ওয়ান থেকে বলেছি। আমাদের থেকে তো জিজ্ঞাসা করে দুজনকে উপদেষ্টা করে নাই, তথ্যগুলো তো এখন 8 তারিখের পরে 9-10 তারিখে, সম্ভবত 10 তারিখে প্রথম বৈশাখী টেলিভিশনে গিয়েছি, তখনই বলেছি যে ছাত্রদের উপদেষ্টা হওয়াটা ঠিক হয়নি, তারা বাইরের থেকে একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকতে পারলে আরও ভালো হতো। তারপর এই কথাও বলেছি যে ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা মণ্ডলী গঠন করে আমাদেরকে হতাশ করেছেন। এই উপদেষ্টা মণ্ডলী পরবর্তীকালে আমরা এটাকে এনজিওগ্রাম উপদেষ্টা বলেছি। আমরা বলেছি যে এই এনজিওগ্রাম উপদেষ্টা দিয়ে সরকার চলবে না। এখন সরকার তো মুখ থুবড়ে পড়ছে। মানে আমি আসার সময় চিন্তা করলাম যে দেশে কোনো সরকার থাকলে আমার অন্তত এই 15 মিনিট লেট হতো না। কোনো সরকার দেশের মধ্যে নাই। ডক্টর ইউনূস সাহেব আছেন, তিনি একজন বয়স্ক মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। তার এই টিমে যারা সম্মানিত মেম্বার আছেন তারা তো কাজ করছেন, তারা একজনও কাজ করছেন না, 2-1 কাজ করছেন। শাহাদাত হোসেন সেলিম ভাই, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, 3টি প্রশ্ন। একটি সরকারের পারফরমেন্স নিয়ে আপনি কথা বলছিলেন, এবং তার সূত্র ধরে এই মব জাস্টিসের দায় এবং পরিণতি কি হতে পারে যদি এটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা বা এটাকে স্বাভাবিক করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নকে সামনে রেখে যদি করা সম্ভব নয়, কি অবস্থা দাঁড়াতে পারে? দেখুন, আজকে এই কিছুক্ষণ আগে আমি ফেসবুকে দেখলাম আপনার যেই র্যাবের যে কর্মকর্তা বলছিল যে এখানে কোনো সাধারণ শিক্ষার্থী নাই, সব বিএনপি জামাত, এখানে কোনো সাধারণ শিক্ষার্থী নাই। আমি এখনই বলতেছি ইয়ে করার জন্য, আমরা যদি মানে কঠোর হয়ে গুলি চালাই 10 মিনিটের মধ্যে আমি সাফ করে দিতে পারবো পুরো এলাকা। তার আজকে আবার প্রমোশন হয়েছে। তাহলে এই হলো সরকারের অবস্থা। আর সরকার পারফর্ম করবে কিভাবে? সমস্ত সচিব আপনার এর আওয়ামী লীগ আমলে একজন সচিব কীভাবে নির্বাচিত হতো? কোনো মেধা তালিকা নির্বাচিত হতো না। তাকে প্রথমে পিজি হাসপাতালে গিয়ে টেস্ট করতে হতো, তারপর ঢাকা মেডিকেলে, তারপর মিডফোর্ডে আপনার, তারপরে আপনার মানে ডিএনএ টেস্ট আপনার কুর্মিটোলা আপনার হাসপাতালে, 4টা হাসপাতালে তার ডিএনএ টেস্ট করার পরে যদি আসতো যে তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মানে বিএনপি করে না, 14 গোষ্ঠীর মধ্যে কেউ জামাত করে না, সে মানে সচিব। তাহলে অধিকাংশ সচিব যেখানে বসে আছেন এবং প্রমোশন নিয়েছেন, তাহলে আপনার এই সরকার পারফর্ম করবে কিভাবে? একদিকে তো আপনি হাঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গা সব উপদেষ্টা নিয়োগ করছেন, একদিকে তো আপনি সবাইকে আপনি হাঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গা বললেন। 2-3 জন ছাড়া তাদের আর কোনো রাষ্ট্র পরিচালনার সাথে কারো সম্পৃক্ততা নাই। একজন উপদেষ্টা তো আপনার 4 বছর যাবৎ আমেরিকায় বসবাস করছিলেন, যার গণ আন্দোলনের সাথে কোনো সম্পর্কই নেই, তাই তিনি 4 দিন পরে এসে শপথ নিয়েছেন। সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে আপনাদের রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়, সেই আলোচনায় এই কথাগুলো আপনারা বলেন কিনা? দেখুন, আমরা একবার না, এই পর্যন্ত আমাদের সাথে 3বার আলোচনা হয়েছে। 3বার আলোচনার মধ্যে বলেছি এবং প্রতিটা টকশোতে বলছি যে বাংলাদেশে মন্ত্রণালয়ের সংখ্যা হলো 42টা, আপনার অধিদপ্তর পরিদপ্তরের সংখ্যা হলো 100-এর উপরে এবং সচিবের সংখ্যা 100-এর উপরে। তাহলে তাদেরকে এই 20-25 যে 21 জন উপদেষ্টা মিলে এই মন্ত্রণালয় চালাতে পারবেন না। এটা তো আপনার সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার নয়, যে সরকারের বাধ্যবাধকতা ছিল যে 10 জনের বেশি আপনি উপদেষ্টা নিয়োগ করতে পারবেন না। তাইলে এখানে যদি আপনারা 5-7 জন 10 জন উপদেষ্টা নিয়োগ করতে পারেন, যাদের মিশন আছে, ভিশন আছে, যারা সরকার পরিচালনায় দক্ষ। সরকার তো এখানে এই জায়গাটাতে কিন্তু একটু আলোচনার দাবি রাখে সেলিম ভাই, যে সরকার জাতীয় সরকারের বা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা সরকারের কথা ভাবছিল, সেটিও আপনাদের
বড় রাজনৈতিক দলগুলোর কারণে হয় নাই, এই অভিযোগও কিন্তু মাঠে আছে। না, এটা মাঠে আছে এই অভিযোগ, এটা তো মাঠে, এটা জাতীয় সরকারের ব্যাপারে তো এক এক রাজনৈতিক দলের এক একটা প্রস্তাবনা থাকতে পারে। বিএনপির পক্ষ থেকে আমরা যারা জোটবদ্ধ নির্বাচন করেছি, আমাদের জাতির সামনে একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই স্বৈরাচার সরকারকে হটানোর পরে যুগবদ্ধভাবে আমরা আন্দোলন করব, যুগবদ্ধভাবে নির্বাচন করব, যুগবদ্ধভাবে সংগঠন করব। তখন এর আগে কিছু আপনার ঠিকানাবিহীন রাজনৈতিক দল, যাদের কোনো ঠিকানা নাই অথবা যারা আপনার ওই নির্বাচনে জিততে পারবেন না, নির্বাচনী এলাকা নাই, তারা জাতীয় সরকারের কথা বলেছে, আমরা সেটা বিরোধিতা করেছি। তার ধারাবাহিকতায় আমরা সেদিন জাতীয় সরকারের পক্ষে ছিলাম না, কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং একটা দক্ষ সরকার। কিন্তু আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, ডক্টর ইউনূস সাহেব ঢাকা এয়ারপোর্টে নেমে পরবর্তীকালে যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় পেয়েছেন, সেখানে উনি বেশ কিছু কাটাকাটি করেছেন। সেখানে কিছু কাটাকাটি মানে উপদেষ্টা মণ্ডলীর যে একটা তালিকা ছিল, সেখান থেকে উপদেষ্টা মণ্ডলীর কিছু বাচ্চা দিয়ে তিনি তার নিজস্ব কিছু লোকজন ঢুকিয়েছেন এবং 7টা বাজে শপথ গ্রহণ করার অনুষ্ঠান ছিল। আমরা সেখানে অপেক্ষা করছি 7টা 8টা 9টা, যখন দেখলাম যে একদম ধীর পদক্ষেপ, মানে খুবই আপনার মানে ধীরে ধীরে একজন মহিলা ভিতরে ঢুকছেন, তারপরে ঘোষণা করলো, তখন বুঝলাম যে তিনি একজন উপদেষ্টা, তিনিও তো ঢাকার বাইরে ছিলেন। তার মানে এই দায়টা আপনি কাকে দিচ্ছেন? আমি প্রথম দায়টা দিচ্ছি ডক্টর ইউনূস সাহেবকে দিচ্ছি। তিনি যে সময়টা ব্যক্তিকে, একক ব্যক্তি কি করবেন? আপনি পুরো সরকারকে বললে সেটা আমি আপনাকে বলছি, আপনাকে যখন এই পুরো জাতি একটা দায়িত্ব দিয়েছেন, তখন আপনি আপনার প্লেয়ারদেরকে নেওয়ার ব্যাপারে আপনার কোনো একটা মতামত থাকার কথা, তো অবশ্যই তো কথা। আপনার একটা ক্রিকেট টিম কিভাবে গঠিত হয়, আপনার একটা ক্রিকেট টিম গঠিত হয়, আপনার ম্যানেজার, আপনার টিম লিডার, সিলেকশন বোর্ড এবং কোচ, এই 3 জনে মিলেই তো একটা টিম করে। তো উনি 3 জনকে নিয়ে তো করতে পারতেন। ধরেন 3 জনের মধ্যে আমি ধরে নিলাম একজন আসিফ নজরুল, তখন একদম আলোচিত একজন ব্যক্তি ছিলেন, উনি আসিফ নজরুল সাহেবের সাথে উনি কথা বলে আর একটু করতে পারতেন, অথবা ধরেন সিনিয়র 2-1 উপদেষ্টা যারা ছিলেন তাদের সাথে কথা বলে করতে পারতেন। কিন্তু যাদেরকে করেছেন, এটা তো সবাই বলছেন যে একটা যাদের ব্যাকগ্রাউন্ড হয় এনজিও, নাইলে চট্টগ্রাম। এটা আমরা কিন্তু 1 সপ্তাহ পর থেকে বলা শুরু করেছি যে এনজিওগ্রাম সরকারি চলবে না। তখন কিন্তু আমাদেরকে অনেকটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হুমকি ধামকি দেওয়া হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমলারা, যে ডেভিলরা এখানে বসে আছেন, যারা তো গভর্নমেন্টকে পারফর্ম করতে দেবেন না এবং তাদেরকে ত্রুটি চেপে ধরে কাজ আদায় করার জন্য যে দক্ষতা দরকার উপদেষ্টাদের, সেই দক্ষতাটা নাই, যে কারণে মানুষের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে, মানুষের মধ্যে একটা বিচারহীনতা মনে করছে যে এই যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে, নারী হত্যা করা হয়েছে, তারপরে আপনার গার্মেন্টস কর্মী হত্যা করা হয়েছে, ছাত্র হত্যা করা হয়েছে, মানে একদম মানে সরাসরি গুলি করেছে, যেটা কোনো মানে আপনি যে বলছেন যে আজকে সংবিধানে দোহাই দিচ্ছেন, সংবিধানে কোথায় লেখা আছে আপনার এইভাবে গুলি করে হত্যা করার? সংবিধানে কোথায় লেখা আছে আয়নাঘরের? এটা তো আয়নাঘর বিশিষ্ট সংবিধানে কোথাও লেখা নেই। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। রেজাল্ট করুন রনি ভাই, কথাটা শেষ করতে বলুন, শেষ করুন। এই কারণেই কিন্তু মানুষের মধ্যে যে একটা আস্থাহীনতা বিচার করছে, অবস্থা করছে, সেই কারণে 5 এবং 6 মানে ফেব্রুয়ারির মতো ঘটনাটা ঘটছে। মানুষ মানে এই যে আওয়ামী লীগের লোকেরা যে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে, আওয়ামী লীগের লোকেরা যে আজকে হাট বাজারে উঠছে, গ্রামে গঞ্জে উঠছে, সদগর্বে তারা বিভিন্ন রকম কথা বলছে, এখানে এই সরকার যে যথাযথ বিচার করতে পারবে না, এটাও একটা কারণ। আমি আপনাকে বলবো, সেটা আমরা পরবর্তী পর্যায়ে শুনছি। সাদুদ্দিন সেলিম অসংখ্য ধন্যবাদ। রেজাল্ট করিম রনি ভাই, আসতে চাই যে নতুন দলের গঠনের প্রসঙ্গ, রাজনৈতিক দলের যে সহযোগিতা সেটি একটি আছে, পাশাপাশি সরকারের যে পারফরমেন্সের প্রসঙ্গ, যেটি বর্তমানে মব জাস্টিস সহ যে আইন শৃঙ্খলার বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো বাড়ছে, সেই প্রসঙ্গগুলোকেই দায়ী করছেন শাহাদাত হোসেন সেলিম ভাই। আচ্ছা, প্রথম কথা হলো সরকার থাকার পরেও মব হলে বুঝতে হবে অথরিটি হিসেবে রাষ্ট্র ফাংশন করছে না। হ্যাঁ, এটা তো আপনি শুরু থেকে বলেছেন। শুরুতে বললাম যেটা মবই অথরিটি, সেটা একটা ব্যাপার। তো সরকারকে যদি অথরিটি আকারে নিজেকে প্রমাণ করতে হয়, অবশ্যই এগুলি বন্ধ করতে পারতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকবে না আশা করি। এখন নতুন রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, যে প্রশ্নটা আপনি করলেন, সেখানে যদি আসি, দেখেন 5 তারিখটা কেন ঘটলো, এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান নিয়ে আমাদের গর্বিত হওয়ার কোনো সুযোগ নেই, এটা গর্বের কোনো বিষয় না। কারণ আমরা 54 বছরে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলছি যে আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারিনি। পৃথিবীতে গাজা স্ট্রিপ ছাড়া আর কোথাও এত অল্প সময়ে, এত অল্প বয়সী বাচ্চাদের এভাবে গুলি করে মারা হয়নি। হ্যাঁ, এত অল্প সময়, সেটা গাজা ছাড়া আর কোথাও হয় না। তো এই ঘটনা নিয়ে উল্লসিত হওয়ার কিছু নাই, গর্বিত হওয়ার কিছু নাই। এটা আমাদের কালেকটিভ পলিটিক্যাল ফেইলিওর। আমরা সেটা যখন না আপনি বলছেন, কিন্তু নেতৃত্ব নিয়ে তো ভাগাভাগি শুরু হয়েছে। নেতৃত্ব নিয়ে ভাগাভাগি হইলে বুঝতে হবে সে আন্দোলনের শত্রু। এই আন্দোলনের ক্রেডিট একমাত্র পাবে শহীদরা, এবং এই আন্দোলনের সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এর কর্তা সত্য হলো প্লুরাল, যেটা আমি বারবার বলছি। এবং
ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে আপনার একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব ঘটছে। 15 বছরের ফ্যাসিবাদে তো ফ্যাসিবাদ আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো একটা নফসানিয়াত, যেটা আমি বলি, এটা চরিত্র। আপনি জামাত করেন, বিএনপি করেন, অন্য করেন, জাতীয় পার্টি করেন, আপনি আওয়ামী লীগ হইতে পারেন। যদি আপনি মনে করেন ঘুষ খাওয়া, ঘুষ দিয়ে বড় চাকরি নেওয়া, কোনো সমস্যা নেই। যদি আপনি মনে করেন ছলে বলে কৌশলে ক্ষমতা নেওয়া, কোনো সমস্যা নেই, আপনি আওয়ামী লীগের যেই দলই করেন। ফলে এই যে আওয়ামী মডেল সব জায়গায় ছড়াই আছে, এই মডেলের মানে অন্য দল করলেও মনস্তত্ত্বে আওয়ামী লীগ হতে পারে, হতে পারে। আচ্ছা, ফলে এই যে আওয়ামী মডেল, এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই মানে কতগুলি এলিট এবং লুটেরা, মাফিয়া চক্র, হ্যাঁ। ফলে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা লুটপাটের সিন্ডিকেট, এটা বুঝতে হবে আপনাকে। এবং এই লুটপাটের সিন্ডিকেটকে এখন গণতন্ত্রে সবার অধিকার থাকতে হবে, হ্যাঁ, সব দল মত অংশগ্রহণ করবে, এই কথা বইলা পৃথিবীর কোন দেশের গণতান্ত্রিক উত্তরণে আফটার অভ্যুত্থান ফ্যাসিজমকে এক্সেপশন হিসাবে বিচার করা হয়? এই জায়গাতে একটা প্রশ্ন রেজাল্ট করুন, উদাহরণ দিবেন আপনি এই যে জায়গাটা বললেন, এই জায়গাটি আমি অপেক্ষা করছিলাম যে এই জায়গাটি আলোচনা আসুক, এবং আমি প্রশ্নটি রাখতে চাই যে এখন বিএনপি সহ যে বড় এলডিপি সহ রাজনৈতিক দলগুলো যখন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, তারাও কিন্তু আকার ইঙ্গিতে একটি দলের কথা বলে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যখন আলোচনা হয়, তারাও আকার ইঙ্গিতে একটি দলের কথা বলতে চায়। কোন দলের কথা কি বলতে চায় আপনি বুঝতে পারেন? আমি কোন দলের কথা বলতে চাই তার চেয়ে বড় কথা হলো আপনার আগে আওয়ামী লীগকে বুঝেন। আচ্ছা, বাংলাদেশে আপনার আওয়ামী মডেলের রাজনীতি আর চলবে না, আপনি যেই নামেই করেন। তারা তো নেই, বৈষম্য বিরোধী হবেন। আওয়ামী লীগ নেই মানে কি? আমি আওয়ামী লীগ, সারা বাংলাদেশে আওয়ামী লীগ। আপনি বলেন আওয়ামী লীগ নেই, ভাই বললো না আমলাতন্ত্র ফাংশন করে না, এই যে বলছে 10 মিনিটে খালি করে দেবো, ওর প্রমোশন হচ্ছে, আপনি বলেন আওয়ামী লীগ নেই, হইল নাকি? সব চোর চারদিকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো একটা নবস্থানিয়ত, একটা স্বভাব, একটা খাসিলত, একটা বৈশিষ্ট্য, এটা তো চরিত্রের মধ্যে ঢুকে গেছে। ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে। আওয়ামী লীগ নাই মানে কি? আওয়ামী লীগ থেকে বাইর করার মডেলটার জন্যই আমাদের আওয়ামীকরণ লাগবে, আওয়ামীকরণ লাগবে। আপনি লম্বা সময় কলোনির মধ্যে থাকার পরে এই যে পোস্ট কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম মুভমেন্টের কথা আমরা শুনি না, কি হয়? কলোনির যে স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র দ্বারা জনগোষ্ঠী কলুষিত হয়, সেটা দূর করার জন্য তখন পোস্ট কলোনিয়াল মুভমেন্ট শুরু হয়। তা আওয়ামী লীগে আপনার চরিত্র নষ্ট করে গেছে, তা আপনার পোস্ট আওয়ামী পিরিয়ডে আপনি সেক্ষেত্রে এটা করার ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ঐক্য বা ঐক্যমত থাকা প্রয়োজন। সেটি কি তৈরি হবে? নিজেদের মধ্যে ঐক্যমতটা কোথায় নষ্ট হয়েছে আমি বলি। নিজেদের মধ্যে ঐক্যমত নষ্ট হয়েছে পার্টিকুলারলি একটা পয়েন্টে, সেটা হলো 24-এর কোনো রাজনীতি নাই, 24-এর আছে স্পিরিট। এই 24-কে একটা দল, একটা গ্রুপ রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গিয়েছে ধরে নিয়ে তারা 24-কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে। কারা তারা? নামটা বলেন ভাই। বড় বড় রাজনৈতিক দল যারা, হ্যাঁ, নাম বলা নিষেধ, নাম আমরা বলছি না, কারণ হলো সবার, আমি কেন নাম বলছি না এটা আমি ব্যাখ্যা করি। সেটা হলো একটা অ্যানার্কির টাইম চলতেছে। এই অ্যানার্কির টাইমে রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ কি জানেন? চ্যালেঞ্জ হইল এই অ্যানার্কির টাইমে সে যদি প্রপার রাজনীতি করতে না পারে তাহলে তার বিনাশ অনিবার্য। ফলে রাজনৈতিক দলগুলোর সামনে একটা সুবর্ণ সুযোগ, শুধু নাশে হবে না, পুরো বিনাশ এবং বিকাশ দুইটার সুযোগই আসছে। এখন আপনি কোনটা পয়সা নেবেন, হ্যাঁ, এইটা আপনার সিদ্ধান্ত। নাম বলার দরকার নেই, আপনি, কারণ কি নতুন রাজনৈতিক দল আসতেছে, তো ও যদি আওয়ামী স্বভাবের হয় ওর বিরুদ্ধে বলবো, তাহলে আপনার নাম তো ব্যাপার না। ব্যাপার হলে আমি দেখতেছি বাংলাদেশে সবই আওয়ামী মডেল। আওয়ামী লীগের মডেলের বাইরে রাজনীতি যাবে কখন? যখন এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। বিএনপি এখন যা বলছে রাষ্ট্র সংস্কারে তাদের যে 31 দফা আছে, সেখানে কি আওয়ামী মডেল দেখছেন? বিএনপি এখনো পর্যন্ত একটা গণতান্ত্রিক আন্দোলন করছে। বিএনপি 15 বছর আগে যে আন্দোলনে ছিল এখন ওই আন্দোলনেই আছে। সে একটা সুষ্ঠু নির্বাচন চায় যেখানে মানুষ ভোট দিতে পারবে। বিএনপির পজিশনে কোনো পরিবর্তন হয়নি, পজিশনের কোনো পরিবর্তন হয়নি, ইসেরও কোনো পরিবর্তন হয়। বিএনপি যা চাইছিল এখন, এবং টকশুতে বিএনপিরও কোনো পরিবর্তন হয়নি। বিএনপি কেন হয় নাই? আগে একজন আওয়ামী অধ্যাপক থাকতো, একজন আওয়ামী সাংবাদিক থাকতো, একজন আওয়ামী উপস্থাপক থাকতো। এখন থাকতেছে হলো ধরেন একজন আপনার ছাত্র প্রতিনিধি, একজন নাগরিক প্রতিনিধি, আরেকজন ধরেন বিশ্লেষক, তাদের 3 জনের টোন এক, আর বিএনপির টোন এক। বিএনপি এখনো মোটামুটি একই জায়গায় আছে, বিএনপির কোনো উন্নতি নেই। হ্যাঁ, তো আমি আপনার শেষ করি, বলতে দেন একটু পয়েন্টটা। তাহলে বাংলাদেশের এই যে আওয়ামীময় মডেল, এর থেকে আপনাকে বাইর হইতে হবে। এই বাইর হওয়াটা 5 তারিখ কি করছে? 5 তারিখ সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এই চ্যালেঞ্জ যদি তারা মোকাবেলা করতে পারে তাইলে তার রাজনীতি বিকশিত হবে, নাইলে তার পরিণতি আকারে 5 তারিখে রইল। এখন তাহলে আওয়ামী লীগকে আপনার বুঝতে হবে, আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। তাহলে কথা যেটা বললি ওই কথাই রইল, সেটা হলো আপনার রাজনীতি, যে কোনো দল, নতুন দল যারা আসবে, প্রত্যেকের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে আগামী দিনে আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করছে। তার মানে রনি ভাই যে কথা বললেন সেই কথা রাখবে তো রাজনৈতিক দলগুলো, সেই কথা রাখবে, রাখুক তারা। আমি বললাম ওই কথাই রইল। না, রনির নিজের মাধুরী মিশিয়ে অনেক কথাগুলি বলেছে।
এটা তার বিশ্বাস হতে পারে। মোশাররফ ভাই ক্ষমা করবেন, একটু দর্শক অপেক্ষা করছেন, ফোন নিয়ে তারপর আলোচনা শুনি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শামসুল আরিফিন বলছি। জি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আরিফিন ভাই বলুন। হ্যাঁ, আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি দুটি কথা বলতে চাই, প্লিজ আমাকে একটু সময় দেন। জি প্লিজ। প্রথম কথা হচ্ছে, আমরা চিরাচরিত এবং প্রচলিত মব বলে যেটাকে ভাবি, সাম্প্রতিককালে যেটি হয়েছে আমি মোটেও সেটিকে এই মব মনে করি না। এটি হচ্ছে বিপ্লব পরবর্তী একটা ক্রোধের আক্রোশের বহিঃপ্রকাশ। এবং সাম্প্রতিককালে আপনি হয়তো বলতে পারেন 6 মাস পরে আরিফিন ভাই, এই যে আক্ষেপের কথা বলছেন, একটা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে আক্ষেপ অথবা সেখানে আতঙ্ক অথবা প্রতিশোধ, এটা কত মাস ধরে চলতে পারে? ইয়েস, মোটেও আমরা সেটি আশা করি না। আমাদের ধারণা ছিল পতিত সরকার আর উৎসাহিত করবে না মবের জন্য, কিন্তু সাম্প্রতিককালে সেটি করলো। যে এটি একটা গেল। আর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটি বলতে চাই, এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 5ই আগস্টের স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যে একটা মতানৈক্য। এই মতানৈক্যের অন্যতম দৃষ্ট হচ্ছে আগে নির্বাচন না আগে সংস্কার, তাই তো? এখন আজকে বিএনপি নেতা মোশাররফ সাহেব অসাধারণ একটা সমাধান করে দিলেন। যদি তিনি বিএনপির প্রতিনিধি হিসাবে এখানে কথা বলে থাকেন, উনি কিন্তু বললেন এবার স্পষ্ট ভাষায় যে প্রথমে ছাত্রদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পরে সেটি হয়ে গেল মেরামতের আন্দোলন। এটা যদি বিএনপির প্রতিনিধি হিসেবে বলে থাকেন তাহলে ফয়সালা তো হয়েই গেল। ছাত্ররা যা বলছে উনি তাই বললেন। তাহলে এখন আমাদের একটা ডেটও আসছে যে এই বছরের শেষ নির্বাচন হবে, তাহলে ওই নির্বাচন অবধি বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্ররা সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে অকুণ্ঠভাবে সমর্থন করে সামনে আগায় নিয়ে যাবেন। ফ্যাসিস্টদের বিচারের ব্যাপারে, ভারত বিরোধীদের ব্যাপারে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েই গেল। যদি শুধু বিএনপি নেতা আজকে যে কথাটি বললেন, এটি যদি আমার আশা এটি বিএনপির কথা। জি, অসংখ্য ধন্যবাদ আরিফিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে সময় দিতে পারছি না, নিশ্চয়ই আপনি আমাদের সাথেই থাকবেন। এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, না যে আসলে কথা তো এক একজন এক এক পয়েন্টে কথাগুলি বলছে, কিন্তু আপনাকে লক্ষ্য, যেমন আমি এখানে বিএনপির প্রতিনিধি, আমার দলের একটা আইডিওলজি আছে, জি, আমার দলের একটা বিশ্বাস আছে। আমি আমার দলের আইডিওলজিকে বেস করেই কিন্তু আমাকে কর্মসূচি বলেন, আগামী দিনের পরিকল্পনা সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে। এখানে সেলিম ভাই আছে, তারও একটি রাজনৈতিক দল আছে, তারও একটি বিশ্বাস আছে। কিন্তু আমরা যে সংকটে আমরা পড়েছি, আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমি জানি না তারা স্বীকার করবে কিনা। ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু একটা ছাত্রদের একটা সংগঠন ছিল। আজকে তারা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যে প্রবেশ করেছে, কারণ তাদের উপদেষ্টা আছে, তারা জাতিকে ডোমিনেট করছে, সরকারকে ডোমিনেট করছে। কিন্তু তাদের কিন্তু ন্যূনতম কোনো আইডিওলজির এখন তারা তৈরি করতে পারেনি, যে কি আইডিওলজিকে নিয়ে তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে বা দলকে পরিচালনা করবে। আপনি জিজ্ঞেস করে বলতে পারবে কেউ? না, তাদের কথাবার্তা আমরা যতটুকু শুনছি গণমাধ্যমে, দিয়ে রাজনীতি হয় না। শুনেন, আমি মোশাররফ ভাই যে কোড আনকোড যে গণঅভ্যুত্থানের চেতনাই হবে তাদের দলের মূল বৈশিষ্ট্য। গণঅভ্যুত্থানের মূল চেতনা হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ। এটা কি আইডিওলজি হিসেবে একেবারে ছোট মনে করছেন? ছোট না, এইটাকে তো আপনার বিস্তৃতি আপনাকে করবেন, কিন্তু সেই সুনির্দিষ্টভাবে কোনো আইডিওলজি, কোনো তত্ত্ব উপাত্ত আমাদেরকে তারা দিয়েছে? শুনেছি তাদের ডিসেম্বরে নাকি, এই ফেব্রুয়ারিতে নাকি তাদের একটা দল হবে। আমাদের দেখতে হবে যে তারা কি চায়। এখন যারা এস্টাবলিশড রাজনৈতিক শক্তি, তাদের তো জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে। তারা একটা নির্দিষ্ট একটা আইডিওলজিকে এস্টাবলিশ করার জন্য দীর্ঘদিন ধরে তারা ফাইট করছে। শুধু তাই না, এই যে আদর্শ বলেন, এই তাদের চিন্তা চেতনা বলেন, তাকে আরও গণমুখী করার জন্য যেমন বিএনপির পক্ষ থেকে বা তার জোটের পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে। আপনি এইভাবে সুনির্দিষ্টভাবে কেউ কি দিয়েছে? আপনি বিচ্ছিন্নভাবে কথা বলে আগামী দিনে যদি একটি কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে চান তাইলে হবে। আমি একটা উদাহরণ আপনাকে দেই। এই যে 2000 আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে, ছাত্র জনতা, এই 2000 লোকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হয়েছে, অথচ দেখেন গ্রেপ্তারের সংখ্যা মাত্র 136। আপনি 2000 মামলা হলে যদি আপনি 1100 করে আসামি দেন, তাহলে 2000 আসামি হওয়ার কথা। আপনার টোটাল গ্রেপ্তার এখন পর্যন্ত আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, প্রভাবশালী নেতারা 136 জন। তাহলে আপনি কাকে ছাড় দিচ্ছেন? সরকারে কারা? সেটি তো মানে না সরকারে কারা? সরকারে মনে করি যে ওই যেটা সেলিম ভাইয়ের এনজিও গ্রামের সরকার, কিন্তু ছাত্রদের তো 3 জন প্রতিনিধি আছে, তাদের রোলটা কি? বরং আমরা দেখেছি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে বলেছে মামলা হলেই যে কোনো লোককে গ্রেফতার। এখানে তো এই বসার ভাই এখানে প্রশ্ন, যেখানে আমরা শুনছি যে তলে তলে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের পার হয়ে যেতে বা মামলা থেকে মুক্ত থাকতে বা গ্রেফতার হতে সহযোগিতা করছে, আমরা এর দায়িত্ব কার?
দায়িত্ব জায়গাতে বলে খুঁজে বের করা সরকারের না দায়িত্ব। না সরকার কি করছে আমাদের এই 5-6 মাসে যে শুনতে হচ্ছে তলে তলে। আজকে আপনি সরকার হচ্ছেন না, আরেক কোশ্চেন। আপনি দেখেন এই যে আপনি মব জাস্টিসের কথা বলছেন, কেন হচ্ছে মব জাস্টিস? কেন হয়? সরকারের যখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিতে পারে না, তখন মানুষের মনে যে ক্ষোভ, হতাশা, তার মধ্যে যে বিক্ষোভ, তারই একটা বহিঃপ্রকাশ, অন্য কিছুই না। সরকার যদি আজকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, তাহলে গণমতেই মব জাস্টিস হওয়ার কোনো সুযোগ ছিল না। সুতরাং এই জিনিসগুলোতে আপনাকে চিন্তা করতে হবে। আপনি বিচ্ছিন্নভাবে আলোচনা করে একটা উপসংহারে পৌঁছবেন, এর কোনো সুযোগ না। সরকার তো প্রস্তাব দিয়েছিল জাতীয় সরকারের, আপনারা রাজি হলেন না কেন? জাতীয় সরকার আপনি আমরা আজীবনই একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এখানে আসছি। না, আমরা তো জানি যে জাতীয় সরকার হবে, জাতীয় সরকার হবে, যেই যে জাতীয় ঐক্যের যে প্রসঙ্গে, এরপরই আমরা গণমাধ্যমে শুনলাম যে একটা জাতীয় সরকার হবে, আপনাদের ডেকেছেন, আলোচনা হবে, এই প্রসঙ্গগুলো তো আছে। এবং সেক্ষেত্রে এই বিরোধিতা সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের সরকারের পক্ষ থেকে। বরং এখানে আমি একটু বলি, এখানে যতটুকু ভূমিকা নিয়েছে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর প্রধান। ভাই অ্যানসারটা দেই আমরা। এর বাইরে তো রাজনৈতিক দলদের কোনো মিটিং হয়নি। কিছু যোগ করতে চান? অবশ্যই আমি মোশাররফের কাছে আবার ফিরবো। জি বলুন। অবশ্যই বলুন না, কাদের জন্য? প্রথমত হচ্ছে আপনি যদি 6 আগস্টের সকল জাতীয় পত্রিকার যতগুলো পত্রিকার জাস্ট হেডলাইন এবং সাব হেডলাইন দুটা যদি দেখেন, আপনি ওখানে দেখবেন দুইটা বিষয়। একটা হচ্ছে 5ই আগস্ট সন্ধ্যা রাত 8:30টায় ছাত্রদের পক্ষ থেকে দুইটা স্টেটমেন্ট গেছে। একটা হচ্ছে যে এই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে কোনো সেনা সমর্থিত সরকার তারা সমর্থন করবে না, এক। দ্বিতীয়ত আগামী 24 ঘন্টার ভিতর জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। অ্যাট এ টাইমে আরও একটা সাব হেডলাইন ছিল, কোনো কোনো পত্রিকা গুরুত্ব দিছে সেনা প্রধানকে প্রধান হেডলাইন করে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেনাপ্রধান। তার মানে আপনি বুঝেন যে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা বলছে জাতীয় সরকার হবে, আর সেনাপ্রধান ওই দিন বলছিলেন অন্তর্বর্তী সরকার হবে। তাহলে রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের সাথে সমর্থন না দিয়ে সে কেন অন্তর্বর্তী সরকার হইতে দিল, এক। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কেন দিল, কি মনে হয় তার ভয়ের জায়গাটা কোথায়? ভয়ের জায়গা এখানে তার ভয়ের জায়গা না, এখানে রাজনৈতিক দলগুলো সবগুলোর ভয়ের জায়গা না। আমরা তো অনেকগুলো দলের সাথে সুবিধা আছে এখানে, এখানে সুবিধার বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে আপনার অভ্যুত্থান করছে, অভ্যুত্থানকে আমি টোটাল 3টা ভাগে দেখি। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর শক্তি, রাজনৈতিক শক্তি, এর বাহিরে জনতার একটা শক্তি, বিভিন্ন শ্রেণী পেশার, এবং এর বাহিরে ছাত্রদের একটা শক্তি, 3টা শক্তি। আপনি দেখবেন এই যে জানুয়ারির আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে আফসোস করে বলছেন যে আমাদের আন্দোলনগুলোতে তরুণদের অংশগ্রহণ আমরা দেখি না, এটা আমাদের এই তরুণরা না জাগলে আমাদের জাতির মুক্তি নাই। তার আগস্টে কি হচ্ছে, জুলাই আগস্টে তরুণরা জাগছে। তার মানে বিএনপি এককভাবে এই ফ্যাসিবাদকে পতিত করার তার সামর্থ্য ছিল না, সে তরুণদের আশায় ছিল। তরুণরা না, সেটা তো বিএনপি তো স্বীকার করছে। আমি আসতেছি, আপনার পয়েন্ট আমি একটু ঘুরে নিয়ে আসতেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানকার বিভিন্ন শ্রেণী পেশার, হকার শ্রেণী বলেন, মানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে অংশ, ব্যাংকার থেকে শুরু করে রাস্তায় যে সবজি বিক্রি করে সে পর্যন্ত মারা গেছে। তাহলে এই যে 3টা অংশ অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের পক্ষতে ছিল যে এই যে সবাই মিলে যে অভ্যুত্থান করছে, এই সবাইয়ের অংশগ্রহণে একটা সরকার হবে। কারণ 5ই আগস্ট যে সিচুয়েশনটা হয়েছিল, তাহলে আপনি বলেন না, তাহলে 5ই আগস্টের সংকট ছিল, অর্থনৈতিক সংকট ছিল, রাজনৈতিক সংকট ছিল। আপনি রাজনৈতিক দলগুলো সেই সংকটের সমাধানের দায়িত্ব নিজ কাঁধে না এনে সে সিভিল সোসাইটির কাঁধে সংকটের দায়িত্ব নিতে না চায়, তাহলে সে কিভাবে হচ্ছে তাদেরকে এখন দায়ী করতে চায়? না না, আমি যে কথাটা বলেছে আজকে বিএনপি, কিন্তু যে কথাটি সেলিম ভাই বলেছে, বিএনপি তো স্টার্টিং থেকে বলেছে আমরা জাতীয় সরকারে যাব না। বিএনপি কি সেই স্থান থেকে সরে গেছে? যায় নাই। তাহলে ছাত্ররা যদি মনে করে আমরা একটা বিপ্লবী সরকার করব, তাহলে তারা হুড় করে কিভাবে চমৎকার ভাবে বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে শপথ নিয়েছে। তারা যদি ওই দিন অস্বীকৃতি জানাতেন যে আমরা শপথ নেব না, তারা বিপ্লবী সরকার বলে নাই তো। কে? তারা তো সাংবিধানিক সরকার বলছে, তারা জাতীয় সরকার, তারা তো কনস্টিটিউশনাল সরকারের অধীনে শপথ নিয়েছে। বিপ্লবী সরকার বলে নাই। না না, তারা বলেছে বিপ্লবী সরকার বলে অন্য যে সরকার বলুক, তারা সংবিধানের বাইরে, কিন্তু সংবিধানের কাঠামোর মধ্যে তো তারা গিয়ে শপথ নিয়েছে। আপনি আচ্ছা, এখানে রনি ভাই কিছু যোগ করবেন? এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা হলো সম্মিলিত ব্যর্থতার সরকার, এক নাম্বার। না, এই যে এই শব্দটা যদি ব্যর্থ হয়, ব্যর্থ হতে দিব না, এই প্রসঙ্গগুলো শুরুতে আপনারা কেন বলেন? ধরেন ব্যর্থ হয়ে গেছে, তারপরও সফলতার একটা সুযোগ এখনো আছে, সেটা হলো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেটা ভাইরা বললেন যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, তাই না? সেই গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের জন্য প্রাথমিকভাবে কি ভোটাধিকার বঞ্চিত ছিল দীর্ঘদিন মানুষজন, একটা ভোটের অধিকার চায়।
সেই ভোটের অধিকারের জন্য দরকার কি মাস্তানি নির্ভরতার বাইরে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং যাকে খুশি ভোট দিতে পারবে এরকম একটা পরিবেশ, তাই তো? এবং আমরা বলতেছি আমাদের স্বপ্ন হলো এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। হ্যাঁ, সেই অবস্থায় যদি একটা যাওয়া যায়, একটা নির্বাচনের দিকে যাওয়া যায়, তাইলে আমি মনে করি এই সরকার সফল। আরেকটা কথা হইলো, আরেকটা কথা, এই যে এনজিওগ্রাম যে বলতেছে ভাইরা, দেখেন বাংলাদেশের সিভিল সোসাইটি আদতে আওয়ামী সোসাইটি, বিরল ব্যতিক্রম বাদে, বিরল ব্যতিক্রম বাদে, বিরল ব্যতিক্রম। হ্যাঁ, এখন এই আওয়ামী সোসাইটির লোকজনকে ধৈরাই না, এবার আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান কইরা এইবার আওয়ামী লীগের বিচার আপনারা আশা করেন? এটা তো কলা গাছ লাগে আম চাও। সেলিম ভাই, আপনার কাছে সম্মানিত শিক্ষক আছেন, তার কথা শুনে আসি। ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা, এই আলোচনা আপনি কি যোগ করতে চান যে আসলে সরকারের পারফরমেন্স এবং মব জাস্টিস দায়কার এই প্রসঙ্গগুলো নিয়ে এই যখন বাস্তবতা দোষারোপের প্রসঙ্গগুলো আছে, আমাদের মুক্তি কোথায়? না দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি যে চর্চা করছেন, যেমন আমি শিক্ষক হিসেবে বলতে চাই, কোনো ভবন, কোনো ঘর, সেটা 32 হোক, 31 হোক, বঙ্গভবন হোক, সেটা শুধু ঘর থাকে না, তার অনেক সিম্বলিক মিনিং থাকে। এবং সেটিকে উৎপাটনের মধ্যে যদি আপনি মনে করেন যে আমি আজকে একটা বুলডোজার দিয়ে ভেঙে দিলাম অ্যান্ড এটা সব কিছু শেষ হয়ে গেল, এত সহজ না। আপনি আসলে শেষ করতে চান কি? আপনি শেষ করতে চান ন্যারেটিভ, যেটা আমি বুঝে থাকি। আপনি শেষ করতে চান আপনার আইডিওলজি, সেটা তো ন্যারেটিভ বা আইডিওলজি দিয়েই শেষ করতে হবে, মোকাবেলা করতে হবে। এখন আপনি যদি ভবন ভেঙে এইটা প্রতিষ্ঠা করান যে আমি অনেক শক্তিশালী, তাহলে আমি বলবো আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই ধরনের সমসত্তার ট্যাগকে একেবারেই অস্বীকার করছি। কারণ আপনার যদি এরকম হয়ে যায় যে কোড অ্যান্ড কোড সিভিল হওয়ার অর্থ হচ্ছে আওয়ামী, এটা খুব প্রবলেমেটিক বক্তব্য। জেনারেলি বলি না, বিরল ব্যতিক্রম বাদে বলছি। সেটা তো বটেই। এবং কালচারালি বাংলাদেশের ফ্যাসিবাদটা কি, এট দ্য সেম টাইম এটা সেকুলার ফ্যাসিবাদ। না, এখানকার সেকুলারিজমটা ইউরোপের মতো না, এটা হিন্দুত্ববাদী ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ফ্যাসিস্টিক ন্যারেশন, তার ভিতর থেকে তৈরি। এটা বুঝতে হবে এবং এটাই সংকট তৈরি হয়। এতে করে আপনি কিন্তু ক্রেডিট দিয়ে দিচ্ছেন। আমি কি বুঝাতে পারছি? যে আলাপটা আমি দিতে চাচ্ছি, কাউকে ক্রেডিট দেওয়া হচ্ছে না। তো এখানে প্রবলেমটা কোথায় হয়েছে? বাংলাদেশে এই 15 বছরের ফ্যাসিবাদটা কেন কায়েম হইল? এটা একদিনের প্রজেক্ট না, লম্বা সময় ধরে হইছে না। তাহলে লম্বা 54 বছর ধরে যে আপনি যেটা বললেন, ধরো ন্যারেটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এখন আমরা যে রিয়ালিটির মধ্যে ছিলাম, এটা একটা আওয়ামী রিয়ালিটি, এবং আপনাকে এখন আওয়ামী রিয়ালিটি ভাঙতে হবে। তার মানে কি, চেঞ্জিং দ্য রিয়ালিটি, তার ফার্স্ট টাস্ক হলো ন্যারেশনটা চেঞ্জ করা। সেটাই বলছি, আমরা একটু শুনে আসি ডক্টর সিনিকদা। কনস্ট্রাকশন করার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই যে এই যে ভঙ্গুরতা, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে এমন কোন একটা স্পেশাল কোয়ালিটি দে বিলংস টু আওয়ামী লীগের আছে, যার প্রেক্ষিতে আপনি মোহচ্ছন্ন হয়ে থাকেন, ওই বাস্তবতায় থাকেন। আমি এটার পক্ষপাতিত্ব না, কারণ গত 15-14 বছর ধরে যে দলটি, বিএনপি বলেন, XYZ যে দলটি বলেন, সেই মানে অন্য প্রত্যেকটা মানুষ তো প্রতিবাদ করেছে। আপনাদের মুশতাক আহমেদের কথা মনে আছে, কার্টুন আঁকতে আঁকতে উনি মারা গেছে। নানা জায়গাতে মানুষ কিন্তু বুঝতে পারছে না এই হোয়াট এভার মানে যা কিছু হচ্ছিল সেটাই ছিল না। এখন আরেকটা কথা, আপনি এখানে একটা দেখবেন কি, অভ্যুত্থানের একটা ওনারশিপ, এই জিনিসটা আমি স্ট্রংলি ডিজোন করি। অভ্যুত্থান কারো ওনারশিপে হয় না, তাহলে এটা অভ্যুত্থানই হয় না। অভ্যুত্থান মানুষের, জনগণের। যে মা রাস্তায় দেখেছে, নেমেছে, যে শিক্ষক নেমেছে, সে কোনো দল চিন্তা করে নামেনি। আমার সন্তান, আমার পাশের বাসার প্রতিবেশী সন্তান লাশ হয়ে ফেলেছে। এই আবেগ, এই ইমোশন, দ্যাট ওয়াজ এ মোমেন্টাম। না, এই যে আপনি ওনারশিপ বা ভাগাভাগির প্রশ্ন বললেন, সেটা কি ভোটের হিসাব বা রাজনীতিতে তার একটা অবস্থান আছে বলে এটা হচ্ছে? আমি বলছি যে ওনারশিপের ভাগাভাগি যেদিন থেকে শুরু হয়েছে, ঠিক সেই সময় গণঅভ্যুত্থানের স্পিরিট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনাকে এটা বলতে হবে, আপনি ওই সময় যখন কেউ দাবি করে বসে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, যদি শিক্ষার্থীরা বলে শুধুই আমরা করেছি, এটি ভুল। যদি কোনো রাজনৈতিক দল বলে যে শুধুই আমরা করেছি, এটি চরম মাত্রার একটি ভুল স্টেপ, প্রথমত। দ্বিতীয়ত, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে মনে করি, সমাজ ম্যাজিকের মতো পরিবর্তন হয় না, সমাজ খুব স্লোলি পরিবর্তন হয়। একটি এত ভঙ্গুর, যেখানে যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর, সব কিছু ভঙ্গুর, সেটি আপনি দেখেন, কিছু মনে করবেন না। ডক্টর ইউনূস কেন, XYZ যাকেই যদি আপনি এরকম একটা সময়ে বসাতেন, তার জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। এবং সহযোগিতা না করলে কিভাবে একজন ব্যক্তি সফল হবে? সাহস পায় না। এক্স্যাক্টলি, চ্যালেঞ্জটা নেওয়াটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু এখন সংকটটা কোথায় হয়েছে দেখুন, আমি একটা কথা বলি, আপনি যত যাই বলেন না কেন, আমি এটাও বলতে চাই দায়িত্ব নিয়ে, যদি এখন একটি
গণতান্ত্রিক নির্বাচনের কামনার, আজকে যদি এরকম নির্বাচন স্বাভাবিক প্রক্রিয়া হতো এই দেশটা এই জায়গায় আসতো না, এটা খুবই সত্য কথা। একটা সাধারণ দুটো নির্বাচনও যদি হতো এই জায়গায় আসতো না। কিন্তু আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ এমন জায়গায় বসবাস করছে, যদি আপনি একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন দিয়েও দেন, তার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার এই মবের সংস্কৃতি। তার মানে কি আপনি মনে করছেন যে সেটি একটি বিষয় নির্বাচনের পরেও সংকট থেকে যাবে? অবশ্যই তৈরি করবে। আপনি এই সংস্কৃতিকে প্রমোশন দেয়া যাবে না। আওয়ামী লীগ দেখে আমি ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিব, সরি, দায়িত্বশীল পদে থেকে আপনি কথা বলতে পারেন না। তার মানে কি? তার মানে আপনার দেশের যে ব্রোকেন ইনস্টিটিউশনাল আছে, লিগ্যাল সিস্টেম আছে, আপনি তো এই ব্যবস্থার মধ্যেই যাচ্ছেন না। আপনি কি করে বলতে পারেন তাহলে ওই যে বিগত যিনি ছিলেন শেখ হাসিনা যখন বলে ওদের ঘর বাড়ি নাই, আপনি তো সেই একই রাস্তায় হাঁটছেন। আপনাকে কি করতে হবে? আপনাকে ইনস্টিটিউশনাল ফরমেশন আসতে হবে। আমি এখন বলতে পারি না যে অমুকের বাসা ভেঙে দাও, অমুকের বাড়ি ভেঙে দাও, দায়িত্বশীল জায়গা থেকে। না না, ইউ ক্যান নট ডু দ্যাট। আপনি তাহলে ওই ন্যারেটিভ কি করছেন ভুলে যাবেন না, আবারও সময় ফিরবে কারণ না কারণ, এটাই ইতিহাস বলে। আপনি যদি এটা করেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাদেকুদ্দিন সেলিম ভাই। না দেখুন, এখানে তো দুটো বিতর্ক মানে বারবার ঘুরে ফিরে আসতেছে। একটা হলো জাতীয় সরকার কেন গঠন করা হয়নি এবং ওই পরবর্তীকালে সরকার পারফরমেন্স। আমি যে বলছি যে এই এখন যা হচ্ছে মব জাস্টিসে তার রেশ আছে। না অবশ্যই রেশ আছে। জাতীয় সরকার তো আপনার সে সময় করাটা সম্ভব ছিল না। আপনি কয়টা দলকে নিয়ে জাতীয় সরকার করতেন? একটা নিরপেক্ষ মানে সরকার কয়েকটা রাজনৈতিক দলের অধীনে অনির্বাচিত একটা কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা সরকার রান করানো যেত না। তারপরে আমরা ক্যান্টনমেন্টে কি দেখলাম? আমরা দেখলাম যে আপনার জাতীয় পার্টির প্রতিনিধি, আমরা তো হতচকিত হয়ে গেছি। আমরা গণভবনে আপনার বঙ্গভবনে যখন বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কাদের মানে জিএম কাদের আপনার হাসাহাসি করছেন, তারপরে আপনার গামছা কাদের সিদ্দিকী, তারপরে মেজর মন্নান, মানে এরা কিন্তু আপনার বঙ্গভবনে। তাহলে জাতীয় সরকার হলে আপনি কয়টা রাজনৈতিক দলকে অ্যাডজাস্ট করতেন? যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতো তাহলে তো বিএনপি নেতৃত্বে সরকারটা হতো, মেজরিটি তো বিএনপি পেত, মেজরিটি উপদেষ্টা বিএনপি পেত, অন্যান্য কিছু অংশ পেত। তাহলে 40টা রাজনৈতিক দল যেখানে আন্দোলন করেছে, আপনি কয়টা রাজনৈতিক দলকে অ্যাডজাস্ট করতে পারতেন? আপনি দেখেন সেপ্টেম্বর 1 তারিখে যখন আপনার বিভিন্ন রাজনৈতিক দলকে আপনার ডেকেছে কথা বলার জন্য, 12 দলের পরে তারপরেই আপনার জাতীয় পার্টি। আমি আপনার প্রধান উপদেষ্টাকে বললাম যে আমরা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে বঙ্গভবনে গিয়েছি আপনার শপথ অনুষ্ঠানে, কিন্তু কাদের সিদ্দিকী, মেজর মন্নান এবং জিএম কাদেরকে দেখে আমরা কিন্তু হতাশ হয়েছি এবং আজকে যে জিএম কাদের আসতেছে আমরা প্রতিবাদ করছি। এবং সেপ্টেম্বর 1 তারিখে অন এয়ারে এসে আমি বলেছি যে জিএম কাদের মতো এদেরকে জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে এবং জাতীয় পার্টিকে। কিন্তু সেলিম ভাই আপনি জাতীয় সরকার গঠন না হওয়ার প্রসঙ্গে যে বক্তব্য বললেন, কিন্তু এর বিপরীতও একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা এরকম, জাতীয় সরকার হলে সংস্কার বা প্রাতিষ্ঠানিক পরিশুদ্ধতার প্রশ্নে বা সংশোধনের প্রশ্নে সেটি অনেক সময় লাগবে, সেক্ষেত্রে নির্বাচন দেরিতে হবে এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা আসতে সময় লাগবে। এবং বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের আদর্শের সাথে তো যায় না জাতীয় সরকারটা। আমরা তো জাতীয় সরকারের প্রশ্নে জাতীয় সরকার প্রধান কি হবে, ডক্টর ইউনূস সাহেব হবে, আমরা মেনে নিয়েছি। উপদেষ্টা কি হবে সে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু আমরা অতীতের তত্ত্বাবধায়ক সরকারের আলোকে আমরা ধারণা করেছিলাম যে একটা যোগ্য এবং দক্ষ উপদেষ্টা মণ্ডলী গঠিত হবে, এবং সেই দক্ষ এবং যোগ্য উপদেষ্টা মণ্ডলী গঠিত না হওয়ার প্রেক্ষিতে কিন্তু এই অবস্থা। আজকে উনি কথা বলতে পারছেন না, উনি নাম বলতে পারছেন না, কিন্তু 15 বছর তো আমরা আমাদের জীবনকে হাতে রেখে টকশোতে আওয়ামী লীগের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলেছি। টকশো থেকে উঠিয়ে র্যাবের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার ছিল, সেই সময় তো আমরা কথা বলতে দ্বিধা করিনি। আমরা তো শত্রুকে শত্রু বলেছি, আওয়ামী লীগের মুখের সামনে আওয়ামী লীগকে আমরা লড়াই করেছি। হ্যাঁ, সেই লড়াইতে হয়তো আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আমরা একটা চেতনা, আমরা বিশ্বাস ধারণ করতাম যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে। এবং গণ অভ্যুত্থান কিন্তু দিন, তারিখ, ক্ষণ, বিষয় এগুলো নিয়ে হয় না, সমস্ত জাতি গণ অভ্যুত্থানে জড়িত হয়ে গেছে। আমার আমি আপনাকে একটু বলি, আমার ছেলে ইংলিশ মিডিয়ামের ছাত্র, জীবনে কোনোদিন একটি শব্দ তার সাথে রাজনীতিভাবে উচ্চারণ করিনি, কিন্তু তাকে তো জুলাইয়ের পরে বাসায় বেঁধে রাখা যায় নাই, তাকে তো বেঁধে রাখা যায় না, তারাও নেমে গেছে সমস্ত। কারণ আমরা 15 বছর যাবৎ আমরা জাতিকে প্রস্তুত করেছি, এই স্বৈরাচারের মুখোশ উন্মোচন করেছি। আমরা 14 নির্বাচনে যাই নাই, আমরা 18 নির্বাচনে যাই নাই, আমরা 24 নির্বাচনে যাই নাই। আমরা শেখ হাসিনার এই ফ্যাসিস্টকে সারা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করে গেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, এখন অভ্যুত্থানের কার নেতৃত্বে হয়েছে এবং অভ্যুত্থানের মানে কাঙ্ক্ষিত ফলাফল কে লাভ করবে, এই বিষয়টা নিয়ে যখন সামনে আসছে তখনই কিন্তু বিভক্তির রূপ। অসংখ্য ধন্যবাদ সাদেকুদ্দিন সেলিম ভাই। আসতে চাই উমা ফাতেমা আপনার কাছে, যে গণ অভ্যুত্থানের
যে অংশীদারিত্ব, কার নেতৃত্ব নিয়ে যে ভাগাভাগির যে প্রসঙ্গ, এইটা আলোচনাটি, এই আলাপটি যেদিন থেকে শুরু হলো সেখান থেকেই আজকের যে অবস্থা এবং পাশাপাশি সরকারকে সহযোগিতার প্রশ্ন, আইন শৃঙ্খলার যে একটা বাস্তবতা বিরাজ করছে, এই অবস্থাগুলো তৈরি হলো। আপনি একমত কিনা? শুরু থেকে আমার কাছে এখন সেই আলাপগুলো খুবই অ্যাবসার্ড মনে হয় আর অপ্রয়োজনীয় মনে হয়, সত্যি কথা বলতে। কারণ 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট দেশের পরিস্থিতি খারাপ ছিল না, খুবই খারাপ ছিল, এবং সবারই একটা কথা ছিল যে দেশে একটা গভর্নমেন্ট লাগবে, এবং সবার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনরেস্ট কাজ করেছে, গভর্নমেন্ট হচ্ছে না কেন। 7 তারিখে বিশেষ করে আমার মনে আছে যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছিলাম, এবং সবার কথা হচ্ছে গভর্নমেন্টটা তো দ্রুত হওয়া লাগবে, কারণ যে এলাকা এলাকা ডাকাতি হচ্ছে। তো এই পরিস্থিতিতে যখন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, তখন আমি বড় মোটা দাগে এখানে বিশেষ কোনো বিরোধিতা দেখি নাই যে এখানে কারা মানে উপদেষ্টা হিসেবে আসছেন বা আসছেন না, এসব বিষয় নিয়ে কারো খুব বেশি আপত্তি আমি দেখিনি। আপত্তি আসা শুরু করেছে যখন আসলে উপদেষ্টারা অ্যাজ পার আওয়ার মানে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আসলে তারা অ্যাক্ট করছেন না। তখন যেটা হয়েছে, বিভিন্ন পক্ষ মানে আমি যেহেতু হচ্ছে দেখছি যে তারা ব্যর্থ হচ্ছে, তো আমার এখন কাজ হচ্ছে ফুটবলটাকে ঠেলা, মানে ফুটবলটা আসলে কার সেটা আমার ইয়ে করা আর কি, যে না ও হচ্ছে এটা করছে, ও হচ্ছে এটা করছে। ইটস কমপ্লিটলি অ্যাবসার্ড এখন এসে। কারণ অভ্যুত্থান ব্যর্থ হলে, যেটা রনি ভাই বললেন যে অভ্যুত্থান ব্যর্থ হলে দায় সবাইকেই নিতে হবে, কেউ তো একা গালি খাবে বা একা মাইর খাবে, বিষয়টা তো এরকম না। কারণ আর আরেকটা বিষয় হচ্ছে কি এখানে, মানে যে এখানে আমি যেটা ফিল করেছি ওভার দ্য ইয়ার্স, যে আমাদের দেশে তো আসলে রাষ্ট্র বলতে আমরা টেকনিক্যালি যা বুঝি, টেক্সট বুকের মধ্যে পলিটিক্যাল সায়েন্সে যেটা শোনায়, আমাদের এখানে সেই রাষ্ট্রটা এক্সিস্ট করে না, কখনোই করে নাই। 71-এর পরে একটা বিশাল সুযোগ আসছিল, সেই সুযোগ শেখ মুজিবুর রহমান নিজের পায়ে পিষ্ট করে হচ্ছে নষ্ট করেছেন, এবং তার পরবর্তী সময়ে যা হয়েছে সেটারই একটা ধারাবাহিকতা। এবং শেখ হাসিনা যেটা করেছেন গত 15 বছরে, উনি জাস্ট সুযোগটাকে ব্যবহার করেছেন, যেহেতু রাষ্ট্র তো ভঙ্গুর ছিলই এবং এই সিস্টেম তো করাপ্টেড ছিলই আগে থেকে। হয়তো 10 টাকার কাজটা তখন 2 টাকায় হইতো, কিন্তু উনি যেটা করেছেন যে 10 টাকা খেয়েছেন এবং মানে যার যার সবার পকেটে একটু একটু করে দিয়েছেন। এখন এটা একটু বলুন যে এটা বন্ধ হবে কিভাবে, উপায় কি? এগুলো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে আমি বলবো না যে এখানে একটা ফর্মুলা দিয়ে দিতে পারবো না যে এই ফর্মুলাতেই ভাই এটা বন্ধ হবে, কিন্তু আমি যেটা ফিল করি ভিতর থেকে যে জনগণকে আসলে কেউ ধারণ করে না। আমি যেটা গত 5 মাসে খুব করলে বুঝতে পারছি যে এখানে আসলে অভ্যুত্থান নিয়ে যে পরিমাণ কারাগারি হয়েছে, সরি টু সে, আমি মানে আমার যখন ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি বা সাধারণ জনগণের সাথে কথা বলি, ওরা অভ্যুত্থান নিয়ে ইন্টারেস্টেডই না, আর মানে এটা নিয়ে কথা বলতে আর খুব বেশি আহতরাই কথা বলতে খুব ইয়ে পায় না। তারা চায় তারা অ্যাড্রেসড হোক। আমি যদি সাধারণ মানুষ হই, জনগণ হই, আমার সমস্যাগুলো তো রাস্তায় অ্যাড্রেসড হইতে হবে। আমি তো আমি সেটা আমার অভ্যুত্থানে সরকারের কাছ থেকে পাচ্ছি না, আমি আমার এখানে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে পাচ্ছি না, আমি তো আমার ইয়েটা অ্যাজ এ জনগণ আমি আমার রিফ্লেকশনটা দেখবো কিসের মধ্যে? আমার রাষ্ট্র তো রিফ্লেকশন তৈরি করতে পারতেছে না। এটা একটা বড় ক্রাইসিস, যেটা মব তৈরি হওয়ার পিছনে একটা বড় ধরনের রিজন হয়ে গেছে। এখন এটার একটা কারণ হচ্ছে একদম শুরু থেকে এখানে নির্বাচনের একটা কথা, যে সবাই নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ তো নির্বাচন না দিয়ে খুব দেদারসে ছিল, সত্যি কথা খুব দেদারসে ছিল। ইভেন মানুষ তো লাইফ সংকুচিত হয়ে আসছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এটা পরেও কম্প্রোমাইজ করেছিল। ইভেন আমি বিশ্বাস করি যে আবু সাইদকে যেদিন মেরে ফেলে, এর 18 তারিখেও যখন এতগুলো খুন করে, শেখ হাসিনা যদি সামনে এসে জাস্ট বলতো যে আই এম এক্সট্রিমলি সরি, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত, এই রাস্তায় আন্দোলন হইতো না। কারণ এটা হয়ে গেছে গত 15 বছর। মানুষ নিজেকে স্কুইজ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে তার কাছে রাস্তায় নামাটা এটা অনেক বড় ব্যাপার, এবং এখানকার মিডল ক্লাস সহজে রাস্তায় নামে না। এখন ওই মিডল ক্লাস যখন রাস্তায় নামছে এবং ওই মিডল ক্লাস এখনো পর্যন্ত দেখতেছে তার সমস্যাগুলো অ্যাড্রেস হচ্ছে না, সে বঞ্চিত হচ্ছে, তখন তো অবভিয়াসলি মানে নির্বাচন নিয়ে কারো আগ্রহী নাই। এখনো পর্যন্ত নির্বাচন নিলে যে ভালো একটা দেশ হবে এটা নিয়ে কারো মতামত নাই। সবার কথা হচ্ছে যে আমি তো একটা চেঞ্জ দেখতে চাইছিলাম, যে আমি টাকা না ঘুষ না দিয়ে আমার চাকরি হবে। আমি তো চেঞ্জটা দেখতে চাইছিলাম কি আমার রাস্তায় যানজটের একটা সেই অভিযোগগুলোর কোনো সমাধান হয়নি। আসলে এটা তো গভর্নমেন্টের একটা প্ল্যানফুলি আগাতে হবে, খুবই প্ল্যানফুলি আগাতে হবে। এখানে যদি পদায়ন বদলি দুনিয়ার মাথা খেয়ে ফেলতেছে, মানে বলতে গেলে এই পদায়ন বদলি এগুলো করে করে, এবং আমি স্টিল নাও দেখতেছি এই পদায়ন বদলি নিয়েই আছে লোকজন। মানে কি ভাই, পদায়ন বদলি আর কত? মানে 5 মাস আগে একজনের পদোন্নতি বা কোনো একটা বদলি হয়েছে, এখন এসে তারা আবার লাগবে, কারণ কেন? সে হচ্ছে বঞ্চিত ছিল। ইটস অ্যাবসার্ড, মানে যা হচ্ছে দেশে এটা অ্যাবসার্ড। এবং আমার জাস্ট অবাক লাগে
এটা তো গভর্নমেন্টের সমস্যাটা হচ্ছে কোথায়, সে যখন ফিল করছে যে ভাই আমাকে এরকম স্কুইজ করা হচ্ছে, সে জনগণের কাছে বলবে যে ভাই আমি এই পরিস্থিতিতে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের সামনে এসে বলবে, এবং জনগণ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সামনে এসে বলুক যে আমাকে এভাবে করে ক্রাইসিসে ফেলা হচ্ছে, তাহলে জনগণই তার সাথে আসবে, কারণ এটা তো অভ্যুত্থানের সরকার। মানুষ ফিল করে যে ভাই এটা অভ্যুত্থানের সরকার, কিন্তু অভ্যুত্থানের সরকার ফিল করে না যেটা অভ্যুত্থানের সরকার। ক্রাইসিসটা ওই জায়গায় হয়েছে, এবং এটার অভ্যুত্থানের একটা বড় ধরনের রিপারকেশন আমরা স্টিল নাও ফেস করছি। ফাতেমা, অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রথম কথা হলো এখানে দেখেন, আমি আপু যেখানে শেষ করলো এখান থেকে শুরু করি। উনি বললো কেউ না কেউ কারো না কারো দিন ফিরবে, কারো না কারো দিন ফিরবে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগের দিন কোনোদিনও ফিরবে না। যদি ফিরে একটা কারণে ফিরবে, সেটা হলো বাংলাদেশে যদি কখনো আবার স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হয়, তখন আওয়ামী লীগ তার বিরুদ্ধে আবার গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়ে কেন হবে ওই ধারণাটা আমরা কেন, আমি শেষ করি ব্যাখ্যাটা। হাসিনা 15ই আগস্টের পরে 75 সালের পরে জার্মানি থেকে হাসিনা যখন ইন্ডিয়ায় আসলো, তারপরে সে ইন্ডিয়া থেকে আপনার ওই 17ই মে বিকাল 4টায় ঢাকাতে আসলো। জি, তারপরে সে এসে কিন্তু রাজনীতিতে, এবং তাকে বিপুল লোক সব মানে স্বাগত জানাইছে, ব্যাপারটা এরকম না, লক্ষ লক্ষ লোক ছিল, বড় সংগঠন। তারপরে এখানে আওয়ামী লীগ মোমেন্টাম তৈরি করতে পারছে বিকজ অফ এরশাদের স্বৈর শাসনের আন্দোলনের মধ্য দিয়ে। সেই জোয়ারের মধ্যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়েছে। জিয়াউর রহমান ওপেন করে দিয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু তার পলিটিক্যাল স্টেক তৈরি হয়নি, রাজনীতি করার সুযোগ জিয়াউর রহমান সবাইকে দিয়েছে। সেই জায়গাটা আপনি ভাবছেন কেন? আমার পয়েন্টে আসতেছি। ফলে ওই স্বৈরাচার আওয়ামী লীগ কিন্তু পরীক্ষিত স্বৈরাচার, বাকশালের সরকার। শেখ মুজিব হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা, পারিবারিক হত্যাকাণ্ড দুঃখজনক ঘটনা, কিন্তু মানুষ মিষ্টি খাইছে, ট্যাঙ্কের উপর উঠে নাচছে, এগুলো সত্য। হ্যাঁ, তার মানে আওয়ামী লীগের ব্যাপারে একটা রায় জনগণ দিয়ে দিছিল। সেই আওয়ামী লীগ রাজনীতিতে কীভাবে পুনর্বাসিত হয়েছে সেটা আমি বলতেছি, সেটা বুঝতে হবে। সেটা হয়েছে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যখন সমস্ত দলগুলোর অংশগ্রহণ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠতেছিল, সেই আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কিন্তু ক্রেডিবিলিটি তৈরি হয়েছে, না তার কিন্তু সোশ্যাল ক্রেডিবিলিটি একদম গেছিলই। হ্যাঁ, এখন বাংলাদেশে যে রাজনীতি চলে সেটা আওয়ামী মডেলই চলে। এই যে উমামা বললো না যে প্রশাসনের এই অবস্থা, সচিবালয়ের এই অবস্থা, সব জায়গায় এই অবস্থাটা কেন? মানুষ সরকারি চাকরিকে সোনার হরিণ মনে করে, সরকারকে লুটপাটের একটা ক্ষেত্র মনে করে। এটার কারণটা কি? হাসিনা সরকারকে বা এই পুরা সমাজ ব্যবস্থার মধ্যে লোভকে উস্কে দিয়ে শাসন করার একটা পদ্ধতি আবিষ্কার করছে। এই পর্যায়ে শেষ করতে হবে। ফলে আমি ফিরছি, শেষ করলে আমি ফিরছি। জি বলুন। তার ফলে এই যে লোভকে উস্কে দেওয়ার একটা সংস্কৃতি, তার মধ্যে ফ্যাসিবাদের এমন একটা সামাজিকরণ হয়েছে, সেই জন্য আওয়ামী লীগকে আপনার প্রপারলি ডিল করতে হবে। আওয়ামী লীগকে প্রপারলি ডিল করার পদ্ধতিটা কি হবে? পৃথিবীতে দেখেন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যাসিবাদকে এক্সেপশন হিসেবে সুযোগ দেওয়া হয় না। শেষ মন্তব্যটি রনিবে আমরা পরে শুনছি। মোহাম্মদ ফাতেমা, কি যোগ করবেন? আমি হচ্ছে ওই রাষ্ট্র কনসেপ্টটা মানে এই অভ্যুত্থানে কিন্তু মানে স্টেট জিনিসটা, মানে যারা আমার ধারণা পলিটিক্যাল মানে পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পড়ে, তাদের জন্য এটা খুব বড় একটা ফিল্ড ছিল বুঝার যে দেশটা কিভাবে, জনগণ কিভাবে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং স্টেট থেকে তো গত 15 বছর জনগণ কাইন্ড অফ বিচ্ছিন্ন হয়েছিল। এখন সেটারই একদম আলটিমেট একটা প্রকাশ এই অভ্যুত্থানের সময় দেখা গেছে যে স্টেট পুরো ফল করছে, স্টেটকে মানুষ আর একেবারেই এটার শক্তিগুলোকে আর মানে না। এবং জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, স্পেসিফিক্যালি আমি মনে করি যে শহর কেন্দ্রিক যারা জনগণ ছিল তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা কিন্তু ওই 5 আগস্ট পরবর্তী সময়ে তৈরি হয়েছিল যে তারা আসলে একটা নাগরিক হয়ে উঠতে চায়। তারা কিন্তু পলিটিক্যালি সচেতন, এবং নাগরিকের যে চৈতন্য সেটার মধ্যে কিন্তু তারা মেন্টালি ঢুকে গেছে। কিন্তু আমরা যে এখানকার যে পলিটিক্যাল সিস্টেম বলি বা আমাদের এখানে যে সোশ্যাল সিস্টেম বলি, এই সিস্টেমগুলো কিন্তু এখনো ওই আগের নিয়মে অপারেটেড হচ্ছে, কিন্তু জনগণ কিন্তু সেটাকে ছাপায় চলে গেছিল। এখন জনগণ কি করছে আমি বলি, জনগণ নিজের ওই চৈতন্যটা যেটা অনেক উপরে চলে গিয়েছিল সেটাকে আস্তে আস্তে ড্যাম্পেন ডাউন করে নিচে নিয়ে আসছে যে ভাই আমার সোসাইটি এটা হবে না, আমার এগুলাই হবে। তো এটা গুরুত্বপূর্ণ যে আমি তো আমার জনগণকে অ্যাড্রেস করতে পারতে হবে। শেষ করিনি, পরবর্তী পর্যায়ে শুনছি। যে মোশাররফ ভাই, এখন দেখেন আমাদের যেই আলোচনা আমরা করি না কেন, আন্দোলন সংগ্রাম যে কোনো একটি প্রেক্ষাপটে তো এই আন্দোলন সংগ্রামটা আমরা দীর্ঘদিন করেছি। আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলেছিল এগুলিকে আবার গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা। কিন্তু আপনি দেখেন আমরা অনেক আলোচনা করি, আমাদের এই আকাঙ্ক্ষা আছে, আমরা আগামী দিনে এটা করতে চাই, কিন্তু আপনি একবারও কি নির্মোহভাবে চিন্তা করে দেখেছেন 6 মাসে আমাদের অর্জনটা কি? বরং আমরা আগামী দিনে একটা জটিল পরিস্থিতি তৈরি করার জন্য নানা উইন্ডো কিন্তু আমরা ওপেন করছি। এই যে আপনি দেখেন বাংলাদেশে একটা স্বীকৃত ব্যবস্থা, 25 বছর কারো বয়স হলে সে প্রার্থী হতে পারে। এখন আপনি বলছেন 21 বছর, তাইলে আইনগতভাবে আপনার কত জায়গায় আপনাকে পরিবর্তনে আনতে হবে। আপনি বলছেন ভোটার 17 হবে,
17 তাহলে শিশুর সংখ্যা কি হবে, যুবকের সংখ্যা কি হবে? এইগুলি কি আপনি চিন্তা করে করছেন, না আগামী দিনে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই জায়গাগুলি আপনি প্রবেশ করছেন? কারণ আপনার আকাঙ্ক্ষা তো একটা আগামী দিনে গণমানুষের বাংলাদেশ দেওয়া, আর এই প্রস্তাবগুলো কি সে গণমানুষের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি? কোনোভাবেই না। বরং এগুলো কাকে এগিয়ে নিবে? এগুলো হলো এই যে একটা বিশেষ একটা গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা যে তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই কিছু দরজা উনি খুলে দিচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হবে। সুতরাং এই যে আপনি কোনো গণ আকাঙ্ক্ষা নাই, জনগণের প্রত্যাশা নেই, এগুলি না। জনগণ কখনো কিন্তু ভুল করে নেই, আপনি একটা লক্ষ্য করবেন। কোনোদিন বাংলাদেশের জনগণ ভুল করে নেই, হয়তো সময় নিয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, সে নির্যাতন সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে। এই যে চাকরি নাই, এই যে আপনার 10 টাকা দামের চাল দেবেন, সেই এই প্রতারণাকে কিন্তু সে মনে রেখেছে। ঠিকই 5ই আগস্ট কিন্তু সেইটার তার একটা সে জবাব দিয়েছে। এখন আপনি যদি এইটা করবেন, এই করবেন, আগামী দিন সংবিধান চেঞ্জ করে দেবেন, দ্বিতীয় রিপাবলিক করবেন, জনগণের আকাঙ্ক্ষা কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেই ধরনের কোনো সার্ভে কি আপনার আছে? অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। আরিফুল ইসলাম আদিব। জি, আবার ধন্যবাদ আপনাকে। ভাই দুইটা বিষয় বলছিলেন, যে একটা হচ্ছে যে বিভাজনের রাজনীতি হচ্ছে ওনারশিপ নিয়ে শুরু হয়েছিল, এটা একটা উনি অভিযোগ করছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে বললেন যে গণতন্ত্রের বাংলাদেশ এবং ওনাদের যে বর্তমান ধারা চলতেছে 31 দফা। মোশাররফ ভাই, এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে যে একটা পয়েন্ট বললেন, এটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা বিশেষ শ্রেণী বা গোষ্ঠীকে এগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। না দেখেন, এইটা মানে রাজনৈতিকভাবে এগিয়ে রাখা বা এগিয়ে দেওয়া। এখানে আমি একটা পয়েন্ট বলি, এটা হয়তো হিস্ট্রি তো আরো পরে মানে এটা অ্যাসেস করবে যে কিটা সঠিক। যে 5ই আগস্ট বিএনপি একটা ঐতিহাসিক ভুল করছে, এটা আমি কমেন্টটা করে গেলাম। ভুল করেছে? জি, ঐতিহাসিক ভুল করেছে। যদি এই ভুলের সুযোগ, মানে সেই সুযোগটা তো সে করে দিচ্ছে। মানে 5ই আগস্ট অভ্যুত্থানকারী শক্তি তো কোনোভাবেই ছিল না যে সে নিজেই সরকার হইতে চায় বা সে নিজে একটা ইয়া করতে চায়। সে বলছে যে রাজনৈতিক দলগুলোই এই সংকটটা সমাধানে এগিয়ে আসুক। এখন সে আসে নাই, কেন আসে না এখন সে এটা অনেকগুলো ব্যাখ্যা আছে, তার ব্যাখ্যা কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে ধরেন সে আসে না, এটা হচ্ছে যে তোমরা যেভাবে চালাচ্ছ এখানে দুইটা জিনিস ঘটতে পারে, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গভর্নমেন্ট মাস্ট ফেল করবে। তাহলে ফেইলের যে ট্যাগিংটা, এই ট্যাগিংটা হচ্ছে যারা আছে দায়িত্বে, এই যে এখন ছাত্র আছে, ছাত্রকে ট্যাগিং দেওয়া, এই তোমরা ফেল, ছাত্ররা তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পারো না, এই ট্যাগিংটা। আবার যদি সাকসেসও হয়, যেহেতু তার একটা বৃহত্তর দল, তার একটা বড় জনবল আছে, সে আবার মানে স্টেটে তার পাওয়ার শো করে সে যে কোনো সময় টেক ওভার করতে পারে। বলে এই রিস্কটা কিন্তু সে দিছে। সে বলছে যে ষড়যন্ত্র, ভাই ষড়যন্ত্র করলে সে কি আপনাকে অফার করতো নাকি? কারণ সে তো ক্ষমতা চায় নাই, ক্ষমতার সে শেয়ার করতে চাইছে আগেই, কিন্তু আপনি সেই ক্ষমতার শেয়ারটা হচ্ছে কি করতে চাচ্ছেন, যে ভাগ করলেন, যে রাজনৈতিক দলগুলোকে একদিকে। এখন এখানে বলছে রাজনৈতিক দলগুলোর ভিতরে আবার বিভাজন আছে। যেমন ধরেন নির্বাচন সংস্কার ব্যবস্থা নিয়ে কি হয়েছে, আমি যতটুকু জানি বাংলাদেশের হিস্ট্রিতে মানে এই প্রথম যে সিপিবি থেকে জামাত এক বিষয় মত হয়েছে যে সংখ্যানুপাতিক নির্বাচন চায়, এবং অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে। সিপিবি জামাত তো একেবারেই দুই মেরুর দল, এই বিষয়ে একমত হয়েছে। বিএনপি সংখ্যানুপাতিক টোটালি চায় না। তারা একমত হলো সেই কারণটা না একমত হইলো সংখ্যানুপাতিক হওয়ার এখানে কারণ তাদের এই বিষয়টা হচ্ছে যে ধরেন আমাদের এখানকার যে বর্তমান গণতান্ত্রিক সিস্টেম আছে, এখানে আপনি সর্বোচ্চ 35% জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি হচ্ছেন স্টেটের মোর দ্যান 80% পাওয়ার আপনি হচ্ছে কনজিউম করতেছেন। ফলে এইটা হচ্ছে যে তারা হচ্ছে মানে অ্যাড্রেস করছে। ধরেন আপনি একটা আসনে নির্বাচন হইলো, ওখানে এখন যে আপনি বলছেন যে এটা হলে পদ্ধতিগতভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, যে আমি আপনার কাছে বলছি জি পদ্ধতিগতভাবে জায়গায়, সেই জায়গার থেকে এখন উনি বলছে যে সুযোগ সুবিধা নিবে। তা আমার কথা হচ্ছে যে এইটা রাষ্ট্রের সকল দল মিলে উচিত ছিল যে 5ই আগস্ট হয়েছে, ফ্যাসিবাদ একটা গেছে, আমাদের এখানে ফ্যাসিবাদ হওয়ার তৈরি যে সিস্টেমগুলো ছিল আমরা সবাই মিলে আসো দায়িত্ব নিয়ে এটাকে আমরা হচ্ছে সমাধান করি। আর আপনি সেখানে কি করলেন, আপনি একই সাথে আপনি মানে পরস্পর মানে দ্বিমত বক্তব্য দিচ্ছেন। যে ভুলটা করেছে সেটা এক লাইনে বলেন, কি ভুলটা করেছে? বক্তব্যটা হচ্ছে কি দেখেন, আপনি বলছেন এই সরকার ব্যর্থ, এই সরকার অযোগ্য, তাহলে আপনি অযোগ্যরাই কি কেন দায়িত্ব নিতে বলছেন? আমরা তো এই অযোগ্য, শুধু অযোগ্যরাই তো দায়িত্ব নিতে চায় না, আপনার সাথে সম্মিলিতভাবে সে দায়িত্ব নিতে চাইছে। আপনি অযোগ্যর উপর কাঁধে জোয়াল তুলে দিচ্ছেন, আবার আপনি এসে তাকে বলতেছেন আরো বড় দায়িত্ব পালন করো, তাহলে এইটা তো আপনার মানে
বক্তব্যের সাথে হচ্ছে যৌক্তিকতাটা তো লজিক্যাল না। জি, এই জায়গাটা সরকারকে অযোগ্য বলছি, পাশাপাশি তো সরকারকে বলছি যে সরকার পুনর্গঠন করেন। সরকার পুনর্গঠন করতে গিয়ে আপনার ফারুকি নাট্যকারকে উপদেষ্টা করছে। আর যে নাট্যকার তো আপনার নাট্যকার যদি ভালোভাবে চালাতে পারে অসুবিধা কি? নাট্যকার ভালোভাবে চালানোর কোনো কারণই নাই। নাট্যকারের এখানে উপদেষ্টা মণ্ডলীতে আসার কোনো কারণই নেই। এটা ছাত্র সমাজের পক্ষ থেকেও চায়নি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ওই সময় আন্দোলনের সময় বলতো যে তারা আপনার ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করার পর একটা রাজনৈতিক দল গঠন করবে, তাহলে কিন্তু এই আন্দোলনটা কতটা সফল হতো আমি জানি না। আমরা বাংলাদেশে তো বেশ কয়েকটা ছাত্র আন্দোলন হয়েছে। ছাত্র আন্দোলনের পরে ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে গেছে, ছাত্ররা কিন্তু রাজনৈতিক দল করে নাই। সমস্যাটা তো ওই জায়গায় সৃষ্টি। ছাত্র রাজনৈতিক দল তো করার কথা না, ছাত্ররা করবে লেখাপড়া। সকল আন্দোলন বা গণঅভ্যুত্থানের পরে একই রকম পরিস্থিতি ঘটবে এটাও প্রত্যাশা করাও তো একই রকম পরিস্থিতির জন্য না। এখানে তো পরিস্থিতির দাবিতে রাজনৈতিক দল হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু সংকটটা কোথায়? সংকটটা এই যে বললো যে পিয়ার নির্বাচন, পিয়ার নির্বাচন তো আপনি ইউরোপের দৃষ্টান্ত দেখাচ্ছেন। ইউরোপে হলো যে শতভাগ শিক্ষিত এবং শত বছরের গণতান্ত্রিক ঐতিহ্য। আপনি এখানে পিয়ারের কথাটা বলে এখানে কেন বিভাজনটা তৈরি করছেন? আপনি আপনার এখানে আইন পরিবর্তন করে আপনি শিশুদেরকে কেন ভোটার করছেন? আপনি শিশুদেরকে কেন প্রার্থী করছেন? এই কথাগুলো করতে যাচ্ছেন কারণ এই বেনিফিশিয়ারিটা কে হতে যাচ্ছে? এবং সরকারটা তো একটা কিংস পার্টি গঠন করবে সরকার, এবং সরকারের থেকে একটা কিংস পার্টিকে প্যাট্রোনাইজ করবে। এই জন্য তো গণঅভ্যুত্থানটা হয়নি। না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার কোনো কিংস পার্টি গঠন করবে না। সরকার প্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সুযোগ দিতে চাই। তাইলে এই যে সেটা তিনি বলেছেন শিক্ষার্থীরা একটা দল গঠন করবে। আমি আপনাকে বলি দল গঠন করলে সরকারের সাথে থাকবে না। আমরা এখানে দার্থহীন কণ্ঠে বলতে চাই, বর্তমান সরকার যদি তার নিরপেক্ষ চরিত্র হারায় তাহলে আমরা নিরপেক্ষ সরকারের জন্য আবার প্রয়োজনে মাঠে নামবো, কোনো অসুবিধা নেই। আবার মাঠে নামবো, আবারও একটা গণঅভ্যুত্থান হবে, এখানে কোনো ইয়ে নাই। আপনি যেটা বলছেন এই মুহূর্তে গুটি কয়েকটা রাজনৈতিক দল যাদের কোনো জনসমর্থন নাই, তারা শুধুমাত্র নির্বাচনটাকে কিভাবে প্রলম্বিত করবে। গত 6 মাসে আপনি একটা মন্ত্রণালয়ের একটা দেখান তারা সংস্কার করেছে অথবা জনগণের পক্ষে কথা বলেছে। আপনার রেজিস্ট্রি অফিসে ঘুষ বন্ধ করতে পেরেছে, বিআরটি অফিসে ঘুষ বন্ধ করতে পেরেছে, আপনি পদোন্নতি পদনের ক্ষেত্রে ঘুষ বন্ধ করতে পেরেছে। কোথাও তো কোনো সংস্কার করে। আমি একটা কথা বলি, আসিফ নজরুল সাহেব উনি আইনমন্ত্রী, বাংলাদেশের মানে আপনার মামলা যে জট, আপনার দেওয়ানি মামলা, উনি তো বলতে পারে যে ঠিক আছে 20 বছর পুরনো যে মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারে। এটাই তো একটা সংস্কার। শেষ লাইনটি পরে শুনছি। ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা শেষ মন্তব্যে কি বলবেন? আমরা শেষের দিকে প্রত্যেকের কাছ থেকে শুনবো। আমি শুধু এতটুকু বলবো যে খুব ছোট করে বলছি যে আমার মনে হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি চলছে। যারা এখন ক্ষমতায় আছে এবং যা কিছু হচ্ছে তাদের সকলের মধ্যে একটা ভয় আছে। কারণ ওই যেটা রনি বলছিল যে একটা ভীষণ দানবীয় চরিত্র, এই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে না আসলে আমরা নতুন বাংলাদেশ পাবো না। অসংখ্য ধন্যবাদ রনি ভাই। রেজাল্ট করুন রনি। আমি যে জায়গায় শেষ করছিলাম সেখান থেকে একদম ছোট করে শেষ মন্তব্য। ছোট হবে না, 2 মিনিট লাগবে। না 2 মিনিট সময়ই নাই প্লিজ। সেটা হলো আপনাকে আমি যেটা বলতেছি, দেখেন সাউথ আফ্রিকা এবং জার্মানিতে যেভাবে ফ্যাসিবাদের পতনের পরে সমাজকে রিকনসিলিয়েশন করা হয়েছিল, সেইভাবে আওয়ামী লীগকে আপনি টোটালি আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে পুনর্বাসন করেন, রাজনৈতিকভাবে সমাজকে রাজনৈতিকভাবে এডুকেটেড করেন। সমাজে যে রাজনীতির আওয়ামীকরণ হয়েছে সেই জায়গা থেকে গোটা বাংলাদেশের সমাজকে মুক্ত করেন। অসংখ্য ধন্যবাদ। নাগরিক ভিত্তিক জেএনজি যে বাংলাদেশ দেখতে চায়, জেএনজির বাংলাদেশের দিকে ফিরেন। অসংখ্য ধন্যবাদ। উমামা ফাতেমা, কি মন্তব্য থাকবে? শেষ মন্তব্য কি থাকবে? আমি বলি যে ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, এটা তো আসলে সবারই একটা পদক্ষেপ দরকার, সবারই সহযোগিতা দরকার। একা গভর্নমেন্ট কখনোই ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবো না। আর যেটা হচ্ছে মানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিটি, মানে এখানে সবারই হচ্ছে দোষটা স্বীকার করা এবং এখানে একটা পরিস্থিতি এখানে আসলে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম আদিব। বিষয়টি হচ্ছে যে দেখেন আমার হাতে একটা পানির আছে, এটার উদাহরণটা দিব যে এটার আমরা ইউজ করতেছি বাট এটার নামটা কিন্তু আমরা দেখাচ্ছি না। জি, বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা যেটা হচ্ছে যে ছাত্রদেরকে ইউজ করবেন, বাট ছাত্রদের ব্র্যান্ডিংটা যে হবে এটাই কিন্তু তারা চান না। ওর জন্য 90 বারবার দেন। 90-এর সাথে 24-এর অনেক তফাৎ আছে। 90-টা হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, আর এখানে কিন্তু হয়েছে রাজনৈতিক দলগুলো গিয়ে যখন জাতি নিরাশা হয়েছে তখন কিন্তু ছাত্রদের নেতৃত্বে তারা। অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই শেষ মন্তব্য। মোশাররফ ভাইকে দিয়ে শেষ করব। না ঠিক আছে, তো আপনারা যে ছাত্রদের নেতৃত্ব তো আমরা অস্বীকার করছি না বা ছাত্রদের অবদানকে আমরা অস্বীকার করছি না,
কিন্তু ছাত্র যেটা করতে চাচ্ছে সেটা গত 15 মানে বছরে অস্বীকারও করছেন না, আবার খুব পরিপূর্ণভাবে গ্রহণও করছেন না। আমাদের অবদানটাকে অস্বীকার করে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন বন্দোবস্ত জি, করতে এবার চায়। মোশাররফ হোসেন, সমস্যাটা মোশাররফ এখানে ভাই, সৃষ্টি মোশাররফ হয়েছে ভাই। এবং আসলে এই আমরা সমস্যার আওয়ামী লীগকে সমাধান হওয়া নির্মূল দরকার। করতে চাই, জি। কিন্তু আপনি এই যে আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম, সুনির্দিষ্ট প্রস্তাব কি কেউ দিয়েছে? একটা লোকও দেয়নি। বরং যদি আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করতে চান, আপনাকে স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। এই আন্তর্জাতিক আদালত দিয়ে আওয়ামী লীগের আপনি বিচার করতে পারবেন, এর দীর্ঘমেয়াদীর ব্যাপার। অথবা আপনি বাদ দেন, আপনাদের সহযোগিতা থাকবে? আমি বলি অথবা আপনি দেখেন যে 18 নির্বাচনটা দিনের ইলেকশন রাতে হয়েছে, যে 18 নির্বাচনে যারা প্রার্থী ছিল এবং ভোটের পার্সেন্টেজ হিসাব করে আগামী 20 বছরের জন্য সকল প্রার্থীতা বাতিল করে দেন, বাংলাদেশের রাজনীতির চরিত্র চেঞ্জ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করার আগে সম্মানিত আলোচক হিসাবে আজকে যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বরাবরের মতো আমরা যেটি বলতে চাই যে যেখান থেকে বসে আমাদের আজকের এই আলোচনা শুনেছেন এবং যারা ফোন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।